সালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ মোকাররম হোসেন চৌধুরী, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টিতে। আজকে আমরা আলোচনা করব টেস্ট পেপার সলভিং ক্লাস, আর এটা হচ্ছে ফিনান্স ফার্স্ট পেপারের উপর চ্যাপ্টার 3। এটা হচ্ছে অর্থের সময়মূল্য। আর অর্থের সময়মূল্য হচ্ছে ফিনান্সের মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার আর কি। আর এটার উপরেই মূলত ভিত্তি করে ফিনান্সটা রেডি করা হয়েছে। আর বাকি চ্যাপ্টারগুলো তোমাদের পড়তে হচ্ছে সহায়তা করবে এই চ্যাপ্টারটাই, মানে অর্থের সময়মূল্য। সো এটা ভালো করে বুঝতে হবে তোমাদেরকে। হ্যাঁ, তো আজকে হচ্ছে আমরা গতানুগতিক লেখাপড়া না করে একটু বুঝে বুঝে পড়ার ট্রাই করব। তোমরা বুঝো, অনেক কিছু বুঝো, বাট তবু হচ্ছে আজকে আমি হচ্ছে একটু বুঝাই বুঝাই পড়ার ট্রাই করবো আর কি। ইভেন সূত্রগুলো একটু বোঝানোর ট্রাই করব, ঠিক আছে? আর হচ্ছে তোমরা যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে, তোমাদের যদি ভালো লাগে থাকে, তাহলে তোমরা ডিসক্রিপশন বক্স থেকে এই কোর্সটা কিনে নিতে পারবা। আর তাহলে চলো শুরু করি এবার। ওকে। আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা সূত্রগুলো নিয়ে আলোচনা করবো। সূত্রগুলো তোমরা জানোই, তবুও আমি একটু বেসিকটা একটু ক্লিয়ার করবো আর কি। হ্যাঁ, আর তাহলে প্রথম সূত্র কোনটা? এটার মোস্ট কমন সূত্রটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ইজ ইকুয়াল টু ফিউচার ভ্যালু 1 প্লাস আই টু দি পাওয়ার এন, যেখানে পিভি মানে প্রেজেন্ট ভ্যালু, এফবি মানে ফিউচার ভ্যালু, আর আই দিয়ে হচ্ছে ইন্টারেস্ট রেটকে বোঝায়, আর এন দিয়ে হচ্ছে সময় বা বছরকে বোঝায়। হ্যাঁ, আর এটাকে অন্যভাবেও লেখা যায় পক্ষান্তর করলে আর কি। তাহলে এটা হচ্ছে এরকম, ঠিক আছে? 1 প্লাস আই টু দি পাওয়ার এন। তাহলে এই সূত্রটা কখন ইউজ করবা? শোনো, এগুলো হচ্ছে আমি আবার রিপিট করতেছি, কারণ হচ্ছে সবাই সূত্র জানো, কিন্তু তবু পরীক্ষার মধ্যে গিয়ে ভুল করে আসে, কারণ হচ্ছে কোন সূত্র কোথায় ইউজ করা হবে সেটাই জানে না পোলাপাইন, ঠিক আছে? সেজন্য হচ্ছে এটা আমি হচ্ছে আলোচনা করতেছি, যাতে তোমাদের কোনো কনফিউশন না থাকে, ঠিক আছে? তাহলে এই দুইটা সূত্র হচ্ছে সেম, কারণ হচ্ছে জাস্ট পক্ষান্তর করে আনা হয়েছে। বইয়ের মধ্যে দুইবারই লাগা হয়েছে সূত্র, ঠিক আছে? দুইবার লাগা হয়, আর বোঝানো হয় দুইভাবে। দুইটা সূত্রের জন্য দুইভাবে বোঝানো হয়, বাট বেসিক্যালি হচ্ছে এটা এক সূত্র। হ্যাঁ, তো হচ্ছে এখন আমি বুঝাচ্ছি, তোমরা হচ্ছে একটু মনোযোগ দিয়ে বুঝো। প্রথমে প্রেজেন্ট ভ্যালুটা নিয়ে একটু বলি। হ্যাঁ, এই সূত্রটা নিয়ে বলি। যখন তোমরা বর্তমানে কোনো লেনদেন করবা, এককালীন লেনদেনটা হবে এককালীন, ভাগ ভাগ করে না। তুমি ধরো কোথাও ইনভেস্ট করতে যাচ্ছ, তুমি 10,000 টাকা ইনভেস্ট করবা। 10,000 টাকাটা তুমি 100 করেও ইনভেস্ট করতে পারো, 1,000 করে ইনভেস্ট করতে পারো, আবার 10,000 একসাথে ইনভেস্ট করতে পারো। কিন্তু তুমি যখন 10,000 টাকা ফুল অ্যামাউন্টে ইনভেস্ট করবা, একসাথে ইনভেস্ট করবা, তখন হবে এই সূত্রটা। এই সূত্রগুলো ইউজ করতে হবে, ঠিক আছে? এরপর হচ্ছে ধরো এই সূত্রটা কখন ইউজ করবা? এই সূত্রটা ইউজ করতে হবে তুমি যখন ফিউচারে এককালীন, অর্থাৎ একসাথে কোনো লেনদেন করবা। হয় তোমাকে দিবে, নয়তো তুমি অন্য কাউরে দিবা। এই দুইটাই তো লেনদেন বলতে, তো এটাই বোঝা হয় তুমি দিবা, নয়তো তোমার কেউ দিবে, ঠিক আছে? তো একসাথে যখন লেনদেনটা হবে, ফুল অ্যামাউন্টটা যখন একসাথে হবে, তখন হচ্ছে এই সূত্রটা। অর্থাৎ এই দোনো সূত্রটা ইউজ করা হবে এককালীন লেনদেনের জন্য, ঠিক আছে? এটা হচ্ছে বেসিক। এরপর একটা সূত্রতে আসো, যদি তোমরা ভাগ ভাগ করে করো আর কি। সরি, এটা হচ্ছে অ্যানুইটি না, মানে অ্যানুইটি সূত্র। ধরো, আচ্ছা, আমরা একটা অ্যানুইটি সূত্র পড়ছি না, এ ইন্টু, ধরো, এ ইন্টু 1 মাইনাস 1/1 প্লাস আই টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই আই। এটা কিসের সূত্র? এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি, ঠিক আছে? পিভি এ। এই সূত্রটা কখন ইউজ করা হবে? এই সূত্রটা ইউজ করা হবে যখন তুমি প্রেজেন্ট ভ্যালু বের করবা। কখন বের করবা? মানে কোনো একটা অ্যানুইটির প্রেজেন্ট ভ্যালু বের করবা। অর্থাৎ তুমি হচ্ছে কোনো ফিউচারে কোনো লেনদেন করতেছো, ভাগ ভাগ করে লেনদেন করতেছো। তুমি 10,000 টাকা জমা রাখবা, ঠিক আছে? তুমি হচ্ছে 1,000 করে জমা দিচ্ছ আর কি। আজকে 1,000, বা এই মাসে 1,000, আগামী মাসে 1,000, পরের মাসে 1,000, বা এই বছরে 1,000, পরের বছরে 1,000। এবার যখন ভাগ ভাগ করে করবা, তখন হচ্ছে এই সূত্রটা ইউজ করতে হবে। হ্যাঁ, এই লেনদেনগুলোর প্রেজেন্ট ভ্যালুটা বের করতে হচ্ছে এই সূত্রটা। আর যখন তুমি এই লেনদেনগুলোর ফিউচার ভ্যালুটা বের করতে চাইবে, তখন হচ্ছে ফিউচার ভ্যালু অ্যানুইটিটা বের করতে হবে। তাহলে এটা গেল 2 নম্বর, ঠিক আছে? আশা করি তোমরা ভুল করবে না, কারণ হচ্ছে এগুলোতে পোলাপেন ম্যাক্সিমাম টাইম ভুল করে, এক সূত্রায় আর এক সূত্রের মধ্যে লিখে দেয়, ওরা বুঝেই না কোনটা কখন ইউজ করতে হবে আর কি। তারপর আরেকটা আছে, আরেকটা হচ্ছে খুব কমন একটা সূত্র, দাঁড়াও সেটা বলি।
আচ্ছা, তোমাদের মনে তো আরেকটা প্রশ্ন থাকতে পারে, সেটা হচ্ছে ভাইয়া প্রেজেন্ট ভ্যালু সবগুলো তো আলাদা আলাদা করে বের করা যায়, ঠিক আছে? যেমন ধর আলাদা আলাদা করে বের করলে কি হয় দেখো, প্রেজেন্ট ভ্যালু, ওকে, প্রেজেন্ট ভ্যালু আমরা এরকম একটা সূত্র দেখছি, এফ বি 1 প্লাস আই টু দি পাওয়ার 1 প্লাস এফ ভি 2 1 প্লাস আই টু দি পাওয়ার 2, এটা হচ্ছে 1, ঠিক আছে, প্লাস এফ বি 3 1 প্লাস আই টু দি পাওয়ার 3 প্লাস, এরকম করে চলতে থাকবে, যত বছরের জন্য আছে তত বছর চলতে থাকবে। তোমরা এটাও বলতে পারো যে এটাও তো ইউজ করতে পারি আমরা অ্যানুইটি ইউজ না করে, ঠিক আছে, অ্যানুইটি ইউজ না করেও এটা করতে পারবে, ঠিক আছে, কিন্তু এটা ম্যাক্সিমাম টাইম ইউজ করা হয় যখন তোমার এই লেনদেনটা, মানে তোমরা যে লেনদেনগুলো করবা সেটা যদি অসমজাতীয় হয়, ঠিক আছে, ধরো এবছর 1000 করলা, আগামী বছর 2000 করলা, এরপর বছর 3000 করলা, তখন হচ্ছে এই সূত্রটা দিয়ে তুমি করতে পারো, নো ইস্যুস, ওকে, এটা দিয়ে করলে হচ্ছে বেটার আর কি। বাট তোমার যখন প্রত্যেকটা বছর সেম অ্যামাউন্ট হবে, তুমি ধরো প্রত্যেকটা বছর 1000 করে দিয়ে যাচ্ছ, 2000 করে দিয়ে যাচ্ছ বা 3000 করে দিয়ে যাচ্ছ, যেটাই হয়, হ্যাঁ, তখন হচ্ছে তোমার অ্যানুইটি ইউজ করতে হবে। এভাবে ইউজ করলে যে অঙ্ক মিলবে না সেটা না, এই সূত্র দিয়ে করলেও তোমার অঙ্ক মিলবে, ঠিক আছে, আর ওই অ্যানুইটি সূত্র দিয়েও করলেও অঙ্ক মিলবে, কারণ হচ্ছে অ্যানুইটি সূত্রটা মূলত আসছে এটা থেকে, এই সূত্র থেকে আসছে অ্যানুইটি। বাট সমস্যা হবে কোথায়, যখন তোমাকে বলবে তুমি একসাথে 20 বছর বা 25 বছর এরকম একটানা দিয়ে গেছো টাকা, একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা তুমি প্রত্যেক বছর, মানে সেম অ্যামাউন্টের টাকা তুমি প্রত্যেক বছর দিয়ে গেছো, 20 বছর ধরে দিয়ে গেছো, সেটার প্রেজেন্ট ভ্যালু বের করতে বললে তখন তুমি কি করবা? এরকম করে কি 20 বার বা 25 বার লিখবা? তখন তো এটা লেখা সম্ভব না, তখন হচ্ছে তোমাকে ওই অ্যানুইটির সূত্রটা ফলো করতে হবে, বুঝছো? তাহলে কাহিনী হচ্ছে এখানে সূত্র দোনোটা সেম, তুমি এটা দিয়ে করো বা অ্যানুইটির সূত্র দিয়ে করো, তোমার আনসার একই আসবে, বাট তোমার সময় কোন দিকে এফিসিয়েন্সি হবে, সময় এফিসিয়েন্সিটা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট আর কি পরীক্ষার টাইমে, ঠিক আছে, তো সেজন্য হচ্ছে ওই সূত্রটা ইউজ করতে হবে, ওই সূত্রটাও শিখতে হবে, অ্যানুইটির সূত্রটা, ঠিক আছে। তাহলে এগুলো গেল হচ্ছে বেসিক কথাবার্তা, যেগুলো হচ্ছে মূলত তোমাদের একটু বেসিকটা ক্লিয়ার করার জন্য বললাম আর কি। আর সামনে যেগুলো প্রয়োজন হবে সেগুলো আমি বলতে যাব, সমস্যা নেই, ক্লাস করতে থাকো, ইনশাল্লাহ সব প্রবলেম সলভ হবে, ঠিক আছে। তাহলে এবার চলো আমরা স্লাইডে ঢুকি। আমরা এবার দেখবো হচ্ছে ঢাকা বোর্ডের 2022-এ আগত একটা প্রশ্ন। আর প্রথমে আমরা ক খটা দেখিনি, ঠিক আছে, ক খ হচ্ছে মুখস্থবিদ্যা, সো এটা একটু তোমাদেরকে বুঝাইনি, তোমরা অনেকেই জানো। প্রথমে বলছে কি আমাদেরকে 69 বিধি কি জিজ্ঞেস করলো, এরপর জিজ্ঞেস করছে কি অর্থের ক্রয় ক্ষমতা মুদ্রাস্ফীতি দ্বারা কিভাবে প্রভাবিত হয়। ওকে ফাইন, তাহলে 69 বিধিটা কি? 69 বিধি হচ্ছে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে যে কোনো পরিমাণ বিনিয়োগকৃত অর্থ কত বছরে বা কত পার্সেন্ট সুদে দ্বিগুণ হবে, ঠিক আছে, এটা হচ্ছে অর্ধবার্ষিকের ক্ষেত্রে, আর বার্ষিক হলে সেটা হচ্ছে 72 বিধিতে যায়। ওকে ফাইন, তাহলে এখানে তুমি যখন আনসার করতে যাবো তোমাকে দুইটা মোস্ট ইম্পর্টেন্টলি মনে রাখা লাগবে, মানে হচ্ছে কত অর্থ বছরে আর হচ্ছে কত পার্সেন্ট সুদে, এই দুইটা তোমাকে লিখতে হবে, না হলে তোমার নাম্বার কাটার সুযোগ থাকে আর কি স্যারদের হাতে, বুঝলে না? তারপর আমরা খ নাম্বারটা দেখবো মুদ্রাস্ফীতি কীভাবে মানে দ্রব্যের ওপর প্রভাবিত করে আর কি, অর্থের ক্রয় ক্ষমতা প্রভাবিত করে। মুদ্রাস্ফীতি কি? প্রথমে মুদ্রাস্ফীতি কি বুঝতে হবে। মুদ্রাস্ফীতি অর্থে মুদ্রা পরিমাণ বেড়ে যাবে, মুদ্রার পরিমাণ যখন বেড়ে যাবে অর্থাৎ সাপ্লাইয়ের পরিমাণ বেড়ে যাবে, তখন এটার কি হবে, সাপ্লাই যখন কোনো কিছুর বেড়ে যায় তখন হচ্ছে ওটার দাম কমে যায়, অর্থাৎ মুদ্রার পরিমাণ বেড়ে গেছে কিন্তু এটার দামটা হচ্ছে হ্রাস পাচ্ছে, এটা হচ্ছে মুদ্রাস্ফীতি, যেটা বর্তমানে বাংলাদেশে চলতেছে আর কি, যার কারণে সব কিছুর দাম বেড়ে যাচ্ছে, ঠিক আছে, দাম বাড়তেছে কারণ হচ্ছে মুদ্রাস্ফীতি হয়েছে, অর্থাৎ অর্থের ভ্যালুটা ডাউন হয়ে গেছে। কাহিনী হচ্ছে এটা। আর তোমাকে একটা সিম্পল উদাহরণ দিয়ে আরেকটা, ধরো এই কলমটা তুমি কত দিয়ে কিনলা? 5 টাকা দিয়ে কিনলা, ঠিক আছে, এই বছর কিনলা 5 টাকা দিয়ে, আর আগামী বছর কিনতে লাগতেছে একটা কলম, তোমার কিনতে লাগতেছে 10 টাকা, তাহলে এই বছর তুমি কিনতে পারতেছো কয়টা? 10 টাকা দিয়ে কিনতে পারবো 2টা, তুমি আগামী বছর কিনতে পারবা একটা 10 টাকা দিয়ে, ঠিক আছে। তো তাহলে কি হইলো এখানে, আমাদের ক্রয় ক্ষমতা হ্রাস পাইছে না, মানে আমরা আগে যেখানে 2টা কিনতে পারতাম কলম, সেখানে আমরা এখন কিনতে পারতেছি একটা শুধু, ঠিক আছে। তো এটাই হচ্ছে মুদ্রাস্ফীতি আর কি। তারপর আমরা একটু পরে দেখি
মুদ্রাস্ফীতি বলতে দ্রব্যের ঊর্ধ্বগতিকে বোঝায়। ওকে, মুদ্রাস্ফীতি অর্থাৎ বর্তমানে একটি দ্রব্য যে দামে ক্রয় করা যায় ভবিষ্যতে তার চেয়ে বেশি দাম দিয়ে সেটা ক্রয় করতে হবে, যেটা বললাম কলমের হিসাব। অর্থাৎ একই পরিমাণ অর্থ দিয়ে ভবিষ্যতে কম পরিমাণ দ্রব্য ক্রয় করা যাবে, যার ফলে ক্রয় ক্ষমতা হ্রাস পাবে। সুতরাং মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেলে ক্রয় ক্ষমতা হ্রাস পাবে এবং মুদ্রাস্ফীতি হ্রাস পেলে ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে। সিম্পল হিসাব বুঝাই বললাম। এবার আসলে আমরা গ ঘতে যাই। এবার আমরা যাবো গ ঘতে। গ ঘ হচ্ছে ম্যাথ রিলেটেড, আর এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, আর এগুলোর উপর হচ্ছে তুমি মেইন নাম্বারটা পাবে আর কি। সেই জন্য হচ্ছে এগুলাতে কোনো প্রকার অবহেলা করা যাবে না, ঠিক আছে। আর একটা কথা বলে রাখি, এই গ আর ঘ করার সময় তুমি উদ্দীপকটা খুব ভালো করে পড়বা, খুবই ভালো করে পড়বা। আর প্রত্যেকটা অঙ্ক করার সময় একবার করে পড়বা। ধরো গ করার সময় একবার পড়বা মিনিমাম, ঘ করার সময় সেটা তুমি আবার পড়বা, যাতে তোমার মানে কোনো ইনফরমেশন মিস যাওয়ার সুযোগ না থাকে আর কি, ঠিক আছে। তাহলে এবার আমরা শুরু করি, চলো। প্রথমে এখানে কি জানতে চাইছে দেখো তো। উদ্দীপক অনুযায়ী জনাব লিওনের ইস্ট ব্যাংকে জমাকৃত অর্থের সুদের হার নির্ণয় করতে বলছে আমাদের। সুদের হার নির্ণয় একদম সিম্পল একটা বিষয়, ঠিক আছে। তাহলে সেটা আমরা দেখি কি বলছে। এখান থেকে শুরু। জনাব লিওন 6 বছর পর একটি ফ্ল্যাট ক্রয় করতে ইচ্ছুক, যাহার মূল্য তখন হবে 50 লক্ষ টাকা। 50 লক্ষ টাকা। তোমরা কিন্তু শূন্যের দিকে খুব ভালোভাবে খেয়াল রাখবা, কারণ হচ্ছে শূন্যের জন্য অনেকে লিখে 5 লক্ষ টাকা, আবার অনেকে লিখে 5 কোটি টাকা, ঠিক আছে। সেজন্য হচ্ছে শূন্যগুলো খুব ভালোভাবে খেয়ালভাবে বসাবে। আর সেটা খেয়ালভাবে বসানোর জন্য হচ্ছে একটা তোমাকে ট্রিক শিখাই দিই, সেটা হচ্ছে কমাটা হিসাব রাখবে আর কি। প্রথমে 3 শূন্যের পর কমা, তারপর হচ্ছে 2 শূন্যের পর কমা। আর কমা বসানোর সিস্টেমটা হচ্ছে এই দিক থেকে বাম দিক থেকে, বাম দিক থেকে না, ডান দিক থেকে আর কি। ওকে ফাইন। তারপর আমরা পড়ি। তাই জনাব লিওন ইস্ট ব্যাংকে 5 লক্ষ টাকা জমা রাখতে চান, যা 6 বছর পর দ্বিগুণ হবে। 6 বছর পর দ্বিগুণ হবে, ঠিক আছে। আমাদের কোয়েশ্চেন এখানেই শেষ। আমাদের এটার জন্য একটু পড়লেই হবে। ওকে, এখন তুমি এখানে দেখো, কি দেখবে দেখো। এখানে প্রথমে বলছে 50 লক্ষ টাকা হবে, এটা কিন্তু ফিউচার ভ্যালু, ঠিক আছে, ফিউচার ভ্যালু। এরপর হচ্ছে 6 বছর, এটা কি দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে, ঠিক আছে না। এখানে বলছে 6 বছর পর দ্বিগুণ হবে। 5 লক্ষ টাকা জমা রাখতে চান, যা 6 বছর পর দ্বিগুণ হবে। ওকে ফাইন। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে মূলত হচ্ছে এখান থেকে ইস্ট ব্যাংকে এত টাকা জমা রাখবে, 6 বছর পর তার দ্বিগুণ হবে। সিম্পল হিসাব। এখন এটা আমরা একটা সিম্পল সূত্রের মাধ্যমে করব। দেখো কীভাবে করা যায়। এটা হচ্ছে 72 বিধি অনুসারে করা যাবে, যেহেতু বলছে বার্ষিক চক্রবৃদ্ধি আর কি, ঠিক আছে। তাহলে এখানে কি কি দেওয়া ছিল আমাদেরকে দেখো। এন এর মান দেওয়া আছে 6 বছর, ঠিক আছে। এন এর মান 6 বছর দেওয়া আছে। আর আমরা এটা সূত্রটা তো জানি সবাই, ঠিক আছে। 72 হচ্ছে সূত্রের 72, সূত্রের মধ্যে আছে 72। তারপর এন হচ্ছে 6, সিম্পল ভাগ করে দেবো, 12% চলে আসছে। সিম্পল হিসাব, এটা একদম ইজি, ঠিক আছে। তাহলে এবার চলো, এবার ঘ নম্বরে কি চাইছে দেখি। জনাব লিওনের কোন উৎস থেকে অর্থ সংগ্রহ করা উচিত হবে বলে তুমি মনে করো, ঠিক আছে, ঠিক আছে। এবার আমরা পরেরটা পড়ি। ওকে, অবশিষ্ট 40 লক্ষ টাকা সংগ্রহের জন্য তিনি নর্থ ও সাউথ নামে দুটি ব্যাংকের সাথে যোগাযোগ করলে ব্যাংক দুটি জানে প্রথমত, মানে নর্থ ব্যাংক, বছরের প্রথমে। এগুলো কিন্তু মার্ক করতে হবে, ঠিক আছে। এগুলো পেন্সিল দিয়ে তোমরা মার্ক করে নিবা, যাতে এগুলো ইনফরমেশনগুলো মিস না যাবে, মিস যাওয়ার কোনো সুযোগ না হয়, ঠিক আছে। জমাকৃত অর্থের উপর বার্ষিক 12% সুদে, এটা কি বার্ষিক, অর্ধবার্ষিক না, চক্রবৃদ্ধি সুদ প্রদানের প্রস্তাব দেয়। তারপর দ্বিতীয়ত, সাউথ ব্যাংক বছরের শেষে জমাকৃত অর্থের উপর 10% অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদে সুদ প্রদান করে। তাহলে এখন কোন উৎস থেকে সংগ্রহ করা হবে, চলো আরেকবার পড়ি তোমাদের সুবিধার্থের জন্য, আরেকবার পড়ি। তোমরা গ্যাস করতে পারো কিনা দেখো কোনটার জন্য সুবিধা হতে পারে। মানে তুমি যখন তোমার লাইফের সাথে তুমি এটা রিলেট করতে যাবে, তখন তুমি কোন ব্যাংকে ইনভেস্ট করতে চাইবে, ঠিক আছে। আরেকবার পড়ো তুমি দেখো। অবশিষ্ট 40 লক্ষ টাকা সংগ্রহের জন্য তিনি নর্থ ও সাউথ নামে দুটি ব্যাংকের সাথে যোগাযোগ করলে ব্যাংক দুটি জানায় প্রথমত, ব্যাংক বছরের প্রথমে জমাকৃত অর্থের উপর বার্ষিক 12% চক্রবৃদ্ধি সুদ প্রদানের প্রস্তাব দেয়। দ্বিতীয়ত, সাউথ ব্যাংক বছরের শেষে জমাকৃত অর্থের উপর 10% অর্ধবার্ষিক সুদে সুদ প্রদানের প্রস্তাব প্রদান করে। তাহলে এখন তুমি কোনটা নিবে দেখো। ঘ নম্বরে দেখো, তুমি একটা
আচ্ছা দাঁড়াও, এখানে কি বলছে? অবশিষ্ট 40 লক্ষ টাকা না, ওরা জমা দিবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দেখো এখানে হচ্ছে ফিউচার ভ্যালু কি আমাদের আমাদের লাগতেছে হচ্ছে 40 লক্ষ টাকা। ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি ডিউ, এডি মানে হচ্ছে অ্যানুইটি ডিউ। অ্যানুইটি ডিউ কোনটা? অ্যানুইটি ডিউ হচ্ছে যেটা অগ্রিম প্রদান করা হয়। বলছে এখানে কি বলছিল, এই ব্যাংক বলছিল হচ্ছে কোনটা, নর্থ ব্যাংক। নর্থ ব্যাংক বলছিল কি বলছিল, বলছে হচ্ছে বছরের শুরুতে দিবে, বছরের শুরুতে ওরা চক্রবৃদ্ধি হিসাবটা করবে, সেজন্য হচ্ছে আমাদের ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি ডিউর সূত্রটা ইউজ করতে হবে। তারপর সুদের হার দেওয়া ছিল 12%, 0.12। এখানে একটা কাহিনী আছে, সেটা আমি পরে বলতেছি। সময় হচ্ছে এন, 6 বছর, ঠিক আছে? আমাদেরকে বের করতে হবে কি কিস্তির পরিমাণ। কেন? কারণ হচ্ছে যে ব্যাংকে আমার কিস্তির পরিমাণটা কম দেওয়া লাগবে, আমি কম টাকা দিয়ে সেম অ্যামাউন্টটা পাবো ফিউচারে, তাহলে আমি সেই ব্যাংকের মধ্যে হচ্ছে ইনভেস্ট করবো আর কি। বেসিক্যালি হচ্ছে এটাই, ঠিক আছে? তারপর হচ্ছে আমরা এখানে সূত্র বসাইলাম, ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি, সূত্র বসাইলাম, অ্যানুইটি ডিউ। দেন এখান থেকে হচ্ছে সিম্পলি ক্যালকুলেশন করে এর মানটা বের করে নিলাম। কত আসছে? 4,40,000 সামথিং আসছে। ওকে ফাইন। তারপরে পরে ব্যাংকের ক্ষেত্রে সেম কাহিনী করা লাগবে। হ্যাঁ, সাউথ ব্যাংক বলছে হচ্ছে ওরা অর্ধবার্ষিক হিসাবে কি করে, সুদটা হিসাব করে, চক্রবৃদ্ধি সুদটা হিসাব করে। তাহলে এখানেও ফিউচার ভ্যালু সেম হবে। 40 লক্ষ টাকা পাওয়ার জন্যই তো ও মানে হচ্ছে একটা কি, ও হচ্ছে মানে প্রতি বছর একটা কিস্তি দিয়ে যাচ্ছে, প্রতি বছর বা একটা নির্দিষ্ট সময় পর পর একটা কিস্তি দিয়ে যাবে আর কি, ঠিক আছে না? তাহলে এখানে হচ্ছে এন হচ্ছে কত, 6 বছর, ঠিক আছে? আর সুদের হার হচ্ছে 10%, এগুলো সব উদ্দীপকে দেওয়া আছে। এরপর হচ্ছে বছরের চক্রবৃদ্ধি সংখ্যা এম হচ্ছে দুইবার কেন? কারণ হচ্ছে অর্ধবার্ষিক, মানে হচ্ছে বছরের মধ্যে তুমি দুইবার এটা কাউন্ট করা হবে, চক্রবৃদ্ধিটা কাউন্ট করা হবে। যতবার কাউন্ট করা হবে এম এর মান হবে তত, ঠিক আছে? তাহলে অর্ধবার্ষিক হিসাব করলে এক বছরের মধ্যে কয়বার হয় চক্রবৃদ্ধি? দুইবার, তাহলে এম এর মান হবে 2, ঠিক আছে? এরপর হচ্ছে আমরা সিম্পলি সূত্রটা বসাই দিলাম, ফিউচার ভ্যালু অ্যানুইটি সূত্রটা বসাই দিলাম, ঠিক আছে? এখানে হচ্ছে এম আসবে, এটা হচ্ছে এম। আচ্ছা একটা জিনিস খেয়াল করো তো, এখানে হচ্ছে একটা 1+i ছিল। 1+i কেন হয়েছে? কারণ এটা হচ্ছে অগ্রিম, ঠিক আছে? এটা হচ্ছে অগ্রিম অ্যানুইটি। তারপর এখানে হচ্ছে 1+iটা ইউজ করা হয় নাই, কারণ এটা হচ্ছে বছর শেষে অ্যানুইটিটা হিসাব করা হবে, ঠিক আছে না? সেজন্য হচ্ছে এখানে 1+iটা ক্যালকুলেট করে নি। এগুলো হচ্ছে সূত্র শেখার সময় ভালোভাবে মনোযোগ দিয়ে শেখা লাগবে, পার্থক্য করে করে, ঠিক আছে? ওকে, দেন এখানে আমরা কি বললো, এর মান আসছে 2,51,000 এত টাকা, ঠিক আছে না? তাহলে এখানে কত আসছে? নর্থ ব্যাংক আসছে 4,40,000, আর সাউথ ব্যাংকে হচ্ছে 2,51,300 সামথিং আসছে। তাহলে তুমি কোনটাতে রাখবা? তুমি তোমার রিয়েল লাইফের সাথে একটা মানে একটা চিন্তা করো। ধরো তুমি একটা ফিউচারে 10,000 টাকা পেতে যাচ্ছ, ঠিক আছে? একজনে বললো তোমাকে প্রত্যেকবার হচ্ছে 1,000 করে জমা দেওয়া লাগবে 10 বছর, তাহলে তুমি 10,000 টাকা পাবা। আরেকজনে বললো তোমাকে 800 টাকা করে জমা দেওয়া লাগবে 10 বছর, তাহলে তুমি 10,000 টাকা পাবা। তাহলে তুমি কোনটা অ্যাকসেপ্ট করবা? 800 টাকারটাই, ঠিক আছে না? যেটা কম সেটা, কারণ হচ্ছে তুমি কম টাকা দিয়ে বেশি টাকা পাচ্ছ। ওকে, তাহলে তুমি এটাই অ্যাকসেপ্ট করবা, ঠিক আছে? তো এখানে হচ্ছে একটু সাজায় লেখা লাগবে আর কি, এই বেশি কিছু না, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, এখানে একটা কাহিনীর কথা বলছিলাম, ঠিক আছে না? 12%-12%-এর মধ্যে হচ্ছে একটা কাহিনী হচ্ছে, এটা ম্যাক্সিমাম পোলাপাইন ভুল করে। কীরকম ভুল করে? যেমন ধরো 8%, ঠিক আছে, 9%, 18%, 19%, এগুলোর মধ্যে তফাৎ কি? প্রথম দুইটা হচ্ছে এক অঙ্কের, পরের দুইটা হচ্ছে 2 অঙ্কের সংখ্যা, ঠিক আছে না? তো প্রথম যখন এক অঙ্কের সাথে পার্সেন্টেজ থাকবে, এটাকে যখন দশমিকে নিতে হবে, তখন হচ্ছে 0 পয়েন্ট একটা 0 লাগাবা, 0 লাগাই তারপর 8। এরপর হচ্ছে যখন 2 অঙ্ক থাকবে, তখন হচ্ছে 0 পয়েন্টের পর সরাসরি ওই অঙ্কটাই বা ওই সংখ্যাটাই বসবে আর কি, হ্যাঁ, ওই সংখ্যাটাই বসবে, ঠিক আছে? এখন এখানে পোলাপাইন করে কি, 9%কে লিখে দেয় 90%, মানে এটাকে এরা লেখে এরকম 0.9, এটা হয়ে যায় 90%, আর এটা হচ্ছে 9%, 0.09, ঠিক আছে? এটা হচ্ছে মূলত কাহিনী। তাহলে হ্যাঁ, এটা আর কি অঙ্ক, ঠিক আছে? এগুলো হচ্ছে তোমাদের মনে রাখতে হবে, মাথায় খেয়াল রাখতে হবে।
তোমরা একটু দেখো, তোমরা হচ্ছে অঙ্কটা হচ্ছে একবার নিজে থেকে দেখো, তাহলে হচ্ছে মনে থাকবে। আমি একটু স্ক্রিন থেকে সরে দাঁড়াই, তোমরা নিজে থেকে দেখো। এটা হচ্ছে ঘ নম্বর, ধরো ঘ নম্বরে দিই, ঘ নম্বরটা দেখলা, তোমরা হচ্ছে স্ক্রিনটা পজ করে একটু দেখে নিবা আর কি। ওকে ফাইন, ঘ নম্বর শেষ। দেখো আমরা এবার পরবর্তী অঙ্কতে যাই। ঢাকা বোর্ড 2022, এটা হচ্ছে আরেকটা অঙ্ক, ঠিক আছে, সেম চ্যাপ্টারের উপরে আরেকটা অঙ্ক। ওকে, তাহলে এখানে প্রথম কি বলছে দেখো, অগ্রিম অ্যানুইটি কি, এরপর হচ্ছে কি বলছে, বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে কেন অর্থের সময়মূল্য বিবেচনা করতে হয়। ঠিক আছে, অগ্রিম অ্যানুইটি কি আমরা বলছি, যেটা সময়কালের শুরুতে পরিশোধ করা হয়, যে অ্যানুইটিটা বা যে কিস্তিটা সময়কালের শুরুতে পরিশোধ করা হয় সেটা হচ্ছে অগ্রিম অ্যানুইটি। ঠিক আছে না? এরপর হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে কেন অর্থের সময়মূল্য বিবেচনা করতে হয়। ঠিক আছে, এবার আসো। এবার হচ্ছে অর্থের সময়মূল্য প্রকল্পে, মানে অর্থের সময়মূল্য বিবেচনা করতে হবে তোমার ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। কারণ হচ্ছে তুমি দুইটা তোমার কাছে প্রকল্প আছে, ঠিক আছে, তাহলে তুমি কোনটা থেকে বেশি লাভ পাচ্ছ, সময় অনুসারে কোনটা থেকে বেশি লাভ পাচ্ছ সেটা তোমার জানার জন্য হচ্ছে অর্থের সময়মূল্যটা দিয়ে তোমার ক্যালকুলেট করে বের করা লাগবে। এটা হচ্ছে মূল কনসেপ্ট আর কি, ঠিক আছে না? ওকে, এখানে কি বলছে দেখি, অর্থের সময়মূল্য বিবেচনায়, অর্থের সময়মূল্য বিবেচনায় প্রকল্পে যথাযথ লাভ নির্ণয় করা সম্ভব বলে বিনিয়োগ সিদ্ধান্ত অর্থের সময়মূল্য বিবেচনা করা হয়। ওইটাই যেটা বললাম, যেটাতে তোমার লাভ সেটাতে তুমি ইনভেস্ট করবা, সেজন্য হচ্ছে তোমার অর্থের সময়মূল্যটা মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, বিনিয়োগ প্রকল্পে সাধারণত দীর্ঘমেয়াদের জন্য অর্থ বিনিয়োগ করা হয়। অর্থের বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্য এক নয়, সেটা আমরা সবাই জানি। অর্থের সময়মূল্য ব্যবহার করে প্রকল্পের সম্ভাব্য নগদ প্রবাহের বর্তমান মূল্য নির্ণয় করে প্রকল্পের লাভজনকতা নির্ণয় করা হয়। সিম্পল হিসাব, ঠিক আছে? ওকে, এই জন্য হচ্ছে বুঝে বুঝে পড়তে হবে, ঠিক আছে? তুমি কিছু জিনিস হচ্ছে মুখস্থ করতে হয়, যেমন ধরো ক খ, কই গেল, ক খ মুখস্থ করতে হবে, ঠিক আছে না? কিন্তু মুখস্থ করবো হচ্ছে বুঝে বুঝে, ঠিক আছে? গ ঘ হচ্ছে তোমাকে অঙ্কটা বুঝতে হবে, সিচুয়েশনটাকে বুঝতে হবে, ঠিক আছে? তুমি হচ্ছে নিজের রিয়েল লাইফের সাথে রিলেট করে তুমি এই সিচুয়েশনে থাকলে তুমি কি করতা সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে তুমি অঙ্কগুলো করবা, বুঝছো? আর এগুলো হচ্ছে অবশ্যই বুঝে বুঝে করা লাগবে আর কি, ঠিক আছে না? আচ্ছা, গ নম্বরে কি জানতে চাইছো দেখো, উদ্দীপক অনুযায়ী জনাব রাকিব প্রতিবারে কি পরিমাণ অর্থ আস্থা ব্যাংকে পরিশোধ করবে। আচ্ছা, এটা কোয়েশ্চেনটা আমরা মোটামুটি একটা বুঝতে পারি যে হচ্ছে একটা অ্যানুইটির অঙ্ক, অ্যানুইটি টাইপের। আচ্ছা, ঠিক আছে, এবার উদ্দীপক পড়ি, দেন সিচুয়েশনটা বুঝি, এটা কি আসলে অ্যানুইটি নাকি অন্য কিছু। ওকে, আসো। জনাব রাকিব একজন সরকারি কর্মচারী, তিনি দিনাজপুর শহরে সুইহারি এলাকায় 20 লক্ষ টাকা একটি জমি ক্রয় করতে ইচ্ছুক। ওকে ফাইন, মার্ক করলাম, ঠিক আছে? তাই তিনি 10% সুদে বার্ষিক কিস্তিতে 4 বছরের জন্য আস্থা ব্যাংক থেকে ঋণ গ্রহণের প্রস্তাব দেয়, ঠিক আছে? ফাইন, যার প্রথম কিস্তি পরবর্তী মাসে ঋণ গ্রহণের তারিখ পরিশোধ করতে হবে। আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। আচ্ছা, আরেকবার পড়ো, যাতে আবার কোনো ইনফরমেশন গ্যাপ গেছে নাকি বা মিস গেছে নাকি সেটা একটু চেক করতে হবে, ঠিক আছে না? সেজন্য হচ্ছে যদি দুইবার পরে যখন তুমি তাকাবা তখন হচ্ছে তোমার ভুল কম হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে, ঠিক আছে? তাহলে ওকে, জনাব রাকিব একজন সরকারি কর্মচারী, তিনি দিনাজপুর শহরের সুইহারি এলাকায় 20 লক্ষ টাকা একটা জমি ক্রয় করতে ইচ্ছুক, তাই তিনি 10% সুদে বার্ষিক কিস্তিতে 4 বছরের জন্য আস্থা ব্যাংক থেকে ঋণ গ্রহণের প্রস্তাব দেন। তাহলে আমরা প্রথমে কি ডিসাইড করছিলাম, প্রশ্ন অনুসারে এটা হচ্ছে একটা এনইটির অঙ্ক, তাহলে উদ্দীপক অনুসারেও দেখা যাচ্ছে যে হচ্ছে এটা একটা এনইটির অঙ্ক, ঠিক আছে না? এবার হচ্ছে আমরা কীভাবে করি দেখো, এনইটির সূত্র অনুযায়ী করতে হবে আর কি অঙ্কটা, ঠিক আছে না? তাহলে বর্তমান মূল্য কত, 20 লাখ টাকা উদ্দীপকের মধ্যে দেওয়া আছে। তারপর সুদের হার হচ্ছে 10% বা 0.10, এনের মান হচ্ছে 4 বছর। আমাদের হচ্ছে বার্ষিক কিস্তির পরিমাণটা নির্ণয় করতে হবে, ঠিক আছে না? কোয়েশনে বলছে কত কিস্তি বা বার্ষিক কিস্তির পরিমাণটা বের করতে বলছে আর কি আমাদের মূলত, ঠিক আছে না? এবার হচ্ছে আমরা অগ্রিম বার্ষিক বৃত্তির বা কি বলে অগ্রিম বার্ষিক বৃত্তির বর্তমান মূল্য বা প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি ডিউ, ঠিক আছে না? প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি ডিউ সূত্রটা বসাইতে হবে। কারণ কি বলছে, কারণ বলছে হচ্ছে প্রতি বছরের শুরুতে, ঠিক আছে তো?
তাহলে আমরা এখান থেকে সিম্পলি এটা বের করে ফেলবো ক্যালকুলেশন অনুযায়ী কত আসে, এত টাকা আসে। এটাই হচ্ছে আনসার। ওকে, আচ্ছা ঘ নাম্বারের মধ্যে হচ্ছে দেখি কি বলে, উদ্দীপক ও লিখিত জনাব রাগিবের ঋণের প্রতিটি কিস্তির সুদ ও আসলের পরিমাণ নির্ণয় করো। ঠিক আছে না? আচ্ছা তাহলে আমাদেরকে কি বলছে এখানে, যার প্রথম কিস্তি পরবর্তী মাসের ঋণ গ্রহণের তারিখে পরিশোধ করতে হবে। এই অঙ্কটা আমরা এখন করব না, আমরা এখন না মানে এই অঙ্কটা হচ্ছে আমরা অ্যাভয়েড করব। কেন করব বলি, কারণ হচ্ছে কোয়েশ্চেনের মধ্যে ভুল দেওয়া আছে। ঠিক আছে না? দেখো এরকম এরকম এই রিলেটেড অঙ্ক হচ্ছে আরও সামনে আসবে। ঠিক আছে, তুমি যখন ওই অঙ্কগুলো করবা, আমরা যখন ওই অঙ্কগুলো করব, তোমরা যখন বুঝবা, ঠিক আছে, তোমরা নিজে থেকেই বুঝতে পারবে যে হচ্ছে এই প্রশ্নের মধ্যে কোথায় গণ্ডগোল। তবুও আমি বলে দিচ্ছি কোথায় গণ্ডগোল আছে। দেখো, যার প্রথম কিস্তি পরবর্তী মাসের, এখানে মাসের কোনো কথাই বলেনি, এখানে বলছে হচ্ছে বার্ষিক। হঠাৎ করে মাস আসলো কোত্থেকে? ঠিক আছে, কোয়েশ্চেনের মধ্যে একটা ডিফল্ট। তারপর বললো যে হচ্ছে গ্রহণের তারিখে, কি বললো, ঋণ গ্রহণের তারিখে পরিশোধ করতে হবে। ঋণ গ্রহণের তারিখে না, এটা হচ্ছে ঋণ পরিশোধের হবে। ঋণ পরিশোধের তারিখে পরিশোধ করতে হবে প্রথম কিস্তি। ঠিক আছে, তো এখানে হচ্ছে এই ভুলটা আছে, সেজন্য হচ্ছে আমরা অঙ্কটাকে অ্যাভয়েড করতেছি। ঠিক আছে, তোমরা হচ্ছে এই অঙ্কটা একটু দেখো, আমি স্ক্রিন থেকে চলে যাচ্ছি, তোমরা দেখো। ওকে ফাইন, পরবর্তী অঙ্কতে চলে যাই। ময়মনসিংহ বোর্ড 2022। ঠিক আছে, এবার এখানে কি বলছে, ক কথা বলছে কি, বার্ষিক বৃত্তি কি, বার্ষিক বৃত্তি কি জিনিস। ঠিক আছে, এরপর কি বলছে, ভবিষ্যৎ মূল্য বলতে কি বোঝো। ভবিষ্যৎ মূল্য বলতে, আচ্ছা ঠিক আছে, আমি প্রথমে ইয়াটাই শুরু করি, বার্ষিক বৃত্তি কি। বার্ষিক বৃত্তি হচ্ছে একটা প্রতি বছর যে কিস্তিটা প্রদান করা হবে, যে নির্দিষ্ট অ্যামাউন্টের কিস্তি প্রদান বা নেওয়া হবে, আদান বা প্রদান করা হয় আর কি, সেটা হচ্ছে বার্ষিক কিস্তি বলে আর কি। তাহলে এখানে বলছে একটি নির্দিষ্ট সময়ের জন্য সমপরিমাণ নগদ প্রবাহের ধারাকে বার্ষিক বৃত্তি বলে, একই কথা। ঠিক আছে, এরপর আসো খ নম্বরে, ভবিষ্যৎ মূল্য বলতে কি বোঝো। ভবিষ্যৎ মূল্য হচ্ছে আজকের মূল্যের, আজকের 1 টাকা যেটা 10 বছর পরে গিয়ে কত টাকা হবে সেটা হচ্ছে ফিউচার ভ্যালু আর কি। হ্যাঁ, এখানে সিম্পল প্রেজেন্ট ভ্যালু আর ফিউচার ভ্যালু, মানে ফিউচার ভ্যালুটাই জিজ্ঞেস করছে। তাহলে এটা কেন হয় এরকম, আজকের 1 টাকা 10 বছর পরে গিয়ে 2 টাকা হবে বা 3 টাকা হবে বা 10 টাকা হইলো, কেন হয়, কেন হয় এগুলা। এটা হওয়ার পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের কি, ইন্টারেস্ট রেট। ঠিক আছে, ইন্টারেস্ট রেটের উপর ডিপেন্ড করে এই টাকাটা কয়েক বছর পরে গিয়ে কত টাকা হবে। তুমি 10,000 টাকা ইনভেস্ট করলা, তুমি 5% সুদে 10 বছরের জন্য জমা রাখলা, ধরো তুমি সাপোজ তুমি 50,000 টাকা পেলা। ঠিক আছে, তুমি যদি 10% সুদে রাখো, তাহলে তুমি সাপোজ 1 লাখ টাকা পেলা। তাহলে এই যে ডিফারেন্টটা হইলো, ফিউচার ভ্যালু যে ডিফারেন্টটা হইলো, সেটা কিসের জন্য হইলো, আয়ের জন্য হইলো। আয় মানে কি, ইন্টারেস্ট রেট, সিম্পল কথা। ঠিক আছে, তাহলে এখানে কি লিখছে দেখে, আজকে নির্ধারিত টাকা ভবিষ্যতে চক্রবৃদ্ধি সুদের যে পরিমাণ হবে তাকে ভবিষ্যৎ মূল্য বলে। ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করার কৌশলকে চক্রবৃদ্ধিকরণ বলা হয়। বর্তমান মূল্যের সাথে সুদ যোগ করে ভবিষ্যৎ মূল্য বের করতে হয়, তাই ভবিষ্যৎ মূল্য বর্তমান মূল্য অপেক্ষা বেশি হয়। ঠিক আছে, সিম্পল কথা। ভবিষ্যৎ মূল্য বেশি হবে কারণ হচ্ছে ইন্টারেস্ট যোগ হবে, সেজন্য হচ্ছে হবে, মানে এটা বেশি হবে আর কি। তুমি এখানে ফিউচার ভ্যালু সূত্রটা লিখে দিতে পারো। ফিউচার ভ্যালু ইজ ইকুয়াল টু হচ্ছে প্রেজেন্ট ভ্যালু 1 প্লাস আই টু দি পাওয়ার n। এটা একটু ইনকমপ্লিট লাগতেছে আর কি। তুমি যখন সূত্রটা লিখে দিবা, তখন তোমার পুরো আনসারটাকে একদম কমপ্লিট মনে হবে, তোমাকে 2 দিতে বাধ্য। ঠিক আছে, এবার আসো গ নম্বরে কি বললো, মিস্টার রাগিব 4 বছর মেয়াদী প্রকল্পের বর্তমান মূল্য বের করতে বলছে। ওকে, তাহলে কি বললো, বর্তমান মূল্যটা নির্ণয় করতে হবে আমাদেরকে। ফাইন, তাহলে এবার আমরা উদ্দীপকটা পড়ি, দেখি কি বলছে। মিস্টার রাগিব একটি গাড়ি ক্রয় করতে চান। ওকে, যার ক্রয় মূল্য বাবদ উত্তরা মোটরস কোম্পানি আগামী 4 বছর যথাক্রমে এত টাকা করে কি এত টাকা অথবা প্রতি বছর এত টাকা করে আগামী 12 বছর পরিশোধ করতে হবে। মিস্টার রাগিবের প্রত্যাশিত আয়ের হার 12%। ওকে ফাইন, তাহলে এখানে কি বলছে, মিস্টার রাগিবের 4 বছর মেয়াদী প্রকল্পের বর্তমান মূল্য নির্ণয় করতে বলছে। এটা হচ্ছে 12 বছর আর এটা হচ্ছে 4 বছর। তাহলে আমাদের কাজ হবে এখান থেকে কতটুক পর্যন্ত, এটুক পর্যন্ত। ঠিক আছে না? ঠিক আছে, তাহলে এটার কোন সূত্র ইউজ করব, আমরা কিন্তু প্রথমেই বলছিলাম
যখন ভিন্ন ভিন্ন অ্যামাউন্ট হবে তখন আমরা কোন সূত্রটা ইউজ করব, ঠিক আছে? দেখো মনে পড়ে কিনা দেখো, এই যে সূত্রটা বলছিলাম না আমরা ক্লাসের শুরুতে, যখন ভিন্ন ভিন্ন অ্যামাউন্ট হবে, ঠিক আছে, তখন হচ্ছে এই সূত্র ইউজ করতে হবে, ঠিক আছে? তাহলে এখন হচ্ছে ফিউচার ভ্যালু 1, ফিউচার ভ্যালু 2, ফিউচার ভ্যালু 3, ফিউচার ভ্যালু 4 দেওয়া আছে, এগুলো সব উদ্দীপকে দেওয়া আছে। এগুলো ফিউচার ভ্যালু কেন? কারণ হচ্ছে এগুলো পরিশোধ করতে হবে, এখনও পরিশোধ করা হয় নাই, ঠিক আছে? 1 বছর পর পরিশোধ করবে, দ্বিতীয় বছর পর পরিশোধ করবে, তৃতীয় বছর পর পরিশোধ করবে, চতুর্থ বছর পর পরিশোধ করবে। পর বলতে হচ্ছে শেষে বোঝায় আর কি, হ্যাঁ, চতুর্থ বছর শেষে পরিশোধ করবে, ফাইন। তারপর সুদের হার দেওয়া ছিল, প্রত্যাশিত আয়ের হার 12% বললো না, ওইটাই হচ্ছে সুদের হার 12% বা 0.12। আর এখানে মেয়াদ কত? এন হচ্ছে 4 বছর, ঠিক আছে? এবার সূত্র অনুযায়ী বসে যাও, তাহলে বর্তমান মূল্য বের হয়ে যাবে। কত আসছে? 77,84,000 সামথিং আসছে, ঠিক আছে? তাহলে এই প্রকল্পের বর্তমান মূল্য পেয়ে গেলাম আমরা, ফাইন। এবার আসো ঘ নম্বরে, ঠিক আছে? ঘ নম্বরে হচ্ছে মিস্টার রাগিব কিভাবে গাড়িটি ক্রয় করলে লাভবান হবেন, ঠিক আছে? তাহলে গাড়ি কীভাবে ক্রয় করলে ও লাভবান হবে, তাহলে তুমি একটা চিন্তা করো। তুমি ধরো 10,000 টাকা দিয়ে একটা গাড়ি কিনবো, কথার কথা 10,000 টাকা দিয়ে তো গাড়ি পাওয়া যায় না, তবু হচ্ছে কথার কথা ধরো 10,000 টাকা দিয়ে পাই গেলে একটা, ঠিক আছে? তুমি 1,000 করে দিয়ে গেলা, 1,000 না, তুমি ধরো 2,500 করে 4,000 দিয়ে গেলা, ঠিক আছে? 10,000 টাকা কমপ্লিট হইলো। তারপর আরেকটা হচ্ছে তুমি 10 বছরই 1,000 করে দিয়ে যাবা, ঠিক আছে? ওইদিকেও 10,000 কমপ্লিট হলো, ঠিক আছে না? তাহলে এখন তুমি কোনটা চুজ করবা? দেখো, অর্থের সময় মূল্যটাকে বিবেচনা করতে হবে। আজকের 1 টাকা 10 বছর পরে গিয়ে 1 টাকা সমান না, ঠিক আছে না? তাহলে তুমি যদি এই সময় মূল্যটাকে বিবেচনা করো, তাহলে কি হয়? তোমার বর্তমানে যেটার মূল্য কম তুমি সেটাই অ্যাকসেপ্ট করবা। তাহলে কি বর্তমানে যেটার মূল্য কম, যে প্রকল্পের মূল্যটা কম আর কি, কারণ হচ্ছে এখানে তোমাকে পরিশোধ করতে হবে। তুমি যখন গ্রহণ করবা তখন হচ্ছে প্রেজেন্ট ভ্যালু তোমার যেটা বেশি হবে তুমি সেটা অ্যাকসেপ্ট করবা, ঠিক আছে? যখন তুমি কাউকে পরিশোধ করবা তখন হচ্ছে তোমার প্রেজেন্ট ভ্যালু যেটা কম সেটা অ্যাকসেপ্ট করবা। যেমন ধরো এটা একটা কলম, তোমার থেকে বর্তমান মানে কি প্রেজেন্ট ভ্যালু, ঠিক আছে? বর্তমানে হচ্ছে একজনের চাচ্ছে 5 টাকা আর একজনের চাচ্ছে 6 টাকা, দিতে রাজি আছে, তোমার থেকে কিনতে চাচ্ছে কলমটা, তুমি কাকে বিক্রি করবা? অবভিয়াসলি 6 টাকার যে দিবে তাকেই তো বিক্রি করবা, ঠিক আছে না? কিন্তু তুমি যখন কিনতে যাবে তখন তুমি কি করবা? একজনে দেবে 5 টাকায় একটা কলম, আরেকজনে দিচ্ছে 6 টাকা দিয়ে একটা কলম, তাহলে তুমি কোনটা নিবে? অবভিয়াসলি যেটা কম সেটা, ঠিক আছে? সেজন্য হচ্ছে এগুলো সিচুয়েশনগুলোকে বুঝতে হবে। এই যে এরকম মানে অঙ্কগুলো প্র্যাকটিস করে গেলাম, হ্যাঁ, মুখস্থ করলাম, তাহলে আসলো পরীক্ষার মধ্যে আসলো, তুমি একটা সূত্র দিয়ে করে গেলা, তখন দেখবে যে হচ্ছে ভুল। সেজন্য তোমাকে প্রথমে সিচুয়েশন বুঝতে হবে, এটা কোন পক্ষের সিচুয়েশন থেকে হচ্ছে, বিনিয়োগকারীর নাকি মানে যে কিনতেছে তার পক্ষ থেকে নাকি বিক্রেতার পক্ষ থেকে, ঠিক আছে? সেজন্য হচ্ছে এগুলো বিবেচনা করতে হবে। ওকে, ফাইন। তাহলে এবার আসো আমরা করি। তাহলে আমরা হচ্ছে প্রথম প্রকল্পের প্রেজেন্ট ভ্যালু আমরা গতে বের করছি, ঠিক আছে? এবার ঘতে কি করতে হবে? ঘতে করতে হবে শুধু হচ্ছে এটা প্রতি বছর 10 লক্ষ টাকা করে আগামী 12 বছর পরিশোধ করতে হবে। তাহলে এটার বর্তমান মূল্য কত সেটা বের করব, দেন আমরা কম্পেয়ার করে যেটার মূল্য কম হবে সেটা হচ্ছে আমরা বের করব, ঠিক আছে না? ওকে, তাহলে এখানে কি করলো দেখি। মিস্টার আগে, ওকে, প্রেজেন্ট ভ্যালু, হ্যাঁ, ঠিক আছে। দেখো এখানে কি বলছে, অ্যানুইটি হচ্ছে 10 লাখ করে, ঠিক আছে না? 10 লাখ করে ও কত বছর দিবে? 12 বছর দিবে। তাহলে এন হচ্ছে 12 বছর, আর প্রত্যাশিত আয়ের হার দেওয়া ছিল 12% বা 0.12। তাহলে তুমি এখন প্রেজেন্ট ভ্যালুটা বের করলা, অ্যানুইটির প্রেজেন্ট ভ্যালুটা বের করলা, ঠিক আছে? অর্ডিনাল অ্যানুইটি যেহেতু এটা হচ্ছে বছরের শেষে পরিশোধ করতে হবে আর কি, ওকে, ঠিক আছে? তাহলে অর্ডিনাল অ্যানুইটি সূত্রটা ব্যবহার করা হবে। এখান থেকে তোমার কি বের করতে হবে? এর মান তো দেওয়া আছে, এন এর মানও দেওয়া আছে, আয়ের মানও দেওয়া আছে, তাহলে তোমার প্রেজেন্ট ভ্যালুটা বের করতে হবে, ঠিক আছে? প্রেজেন্ট ভ্যালু বের করলে তুমি কত আসছে? 61,94,000 সামথিং আসছে, ঠিক আছে? তো এবার দেখো গতে কত আসছে আমাদের। গতে আসছে 77,84,000, প্রায় 78 লক্ষ টাকা, ঠিক আছে না? আর সেকেন্ড প্রকল্প অনুসারে
আস্তে আস্তে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু প্রায় 62 লক্ষ টাকা, 61,94,000 সামথিং আর কি। ঠিক আছে, তাহলে কোনটা কম? এটাও কম অবভিয়াসলি, পরের প্রকল্পটাই কম। ঠিক আছে না? তাহলে তুমি কোনটা অ্যাকসেপ্ট করবা? ওই যেটা কম, অর্থাৎ তুমি কম টাকা দিয়ে একই প্রোডাক্ট পাচ্ছ, তাহলে তুমি কম টাকারটাই নিবা, মানে হচ্ছে কম কম টাকায় পরিশোধ করতে চাইবা আর কি। তাহলে তুমি হচ্ছে এত টাকা পরিশোধ করেও তুমি সেম জিনিসটা পাচ্ছ, তাহলে তোমার বেশি পরিশোধ করার দরকার নেই, সেজন্য আগেরটা বাদ, এটা হচ্ছে অ্যাকসেপ্টেড হবে। ঠিক আছে না? তাহলে এবার তোমরা একটু দেখে নাও, গ আর ঘটা হচ্ছে একটু দেখবা আর কি। গ আর গটা দেখো, তোমরা দেখে নিলে এখন লাভটা কি হবে তোমাদের হচ্ছে একটু মাথায় থেকে যাবে আর কি। আর তোমরা চাইলে পজ করে একটু ম্যাথটা প্র্যাকটিসও করে নিতে পারো। ওকে, দেখো এবার আমরা ময়মনসিংহ বোর্ড 2022টা দেখি কেমন কি বলছে এখানে। প্রথমে হচ্ছে ক খটা দেখি। ক খ হচ্ছে কি, চক্রবৃদ্ধি কি, আর একটা হচ্ছে বার্ষিক বৃত্তি বলতে কি বোঝো। চক্রবৃদ্ধি কি? সুদ আসলের উপর সুদ হিসাব করার মাধ্যমে অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার প্রক্রিয়া হচ্ছে চক্রবৃদ্ধিকরণ। চক্রবৃদ্ধিকরণ সিম্পল জিনিস। চক্রবৃদ্ধিকরণ মানে কি, তুমি একটা জায়গায় তুমি একটা জায়গায় ইনভেস্ট করলা, ধরো তুমি ব্যাংকের মধ্যে টাকা রাখলা, ঠিক আছে, সেটা যে তোমাকে একটা নির্দিষ্ট সময় পর পর তোমাকে একটা নির্দিষ্ট ইন্টারেস্ট রেটে কি দিবে, এটাকে সুদ দিবে, সুদের উপর আবার সুদ আসবে, বা অর্থাৎ সুদ আসলের উপর আবার সুদ আসবে, এটাই হচ্ছে চক্রবৃদ্ধিকরণ। আর এটার মাধ্যমে আমরা কি নির্ণয় করি? ফিউচার ভ্যালু। এটাই লিখছি এখানে, সিম্পল কথা। হ্যাঁ, বইয়ের ভাষায় হচ্ছে এটা, এভাবে লিখবা। তারপর খতে কি জিজ্ঞেস করছে, খতে জানতে চাইছে বার্ষিক বৃত্তি বলতে কি বোঝো। বার্ষিক বৃত্তি বলতে সিম্পল হচ্ছে বার্ষিক বৃত্তি হচ্ছে একটা বছরে টাকা আদান বা প্রদান দুইটাই হয়। ঠিক আছে, আদানটাকে বলা হয় যখন আসবে। আচ্ছা, আমি তোমাকে বলি বার্ষিক বৃত্তি হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে কি, একটা হচ্ছে আন্তঃপ্রবাহ, একটা হচ্ছে বহিঃপ্রবাহ। আর বার্ষিক বৃত্তিটা কি জিনিস, একটা বছরে যে টাকাটা পেমেন্ট হবে বা পাবে সেটাই হচ্ছে বার্ষিক বৃত্তি। আর তুমি যেটা পাচ্ছ, যদি পাও একটা বছরে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা পাচ্ছ, তাহলে সেটা হচ্ছে অন্তঃপ্রবাহ। আর তুমি হচ্ছে দিচ্ছ, তখন সেটা হচ্ছে কি, বহিঃপ্রবাহ। ফাইন। আর এখানে কি বলছে দেখি, নির্দিষ্ট সময়ের শুরুতে বা শেষে অর্থের আগমন বা বহির্গমন ঘটতে পারে। বার্ষিক বৃত্তি বছরের বা মাসের শুরুতে প্রবাহিত হলে সেটি অগ্রিম বার্ষিক বৃত্তি। অন্যদিকে বছরের বা মাসের শেষে বলে সাধারণ বার্ষিক বৃত্তি। সমান অর্থ প্রবাহ এবং সমান সময়ের ব্যবধানে বার্ষিক বৃত্তির দুটি অপরিহার্য বৈশিষ্ট্য। ওকে, তুমি লিখলা। এগুলো তো আমরা জানি, ঠিক আছে, এগুলো আমরা আলোচনা করে আসছি, এখনও আলোচনা করলাম। ঠিক আছে, ক গেল। এবার আসো গ, মেইন পার্ট। শোনো, এগুলাতে কিন্তু মার্ক কাটা যাওয়ার কোনো সুযোগ দেওয়া যাবে না। ঠিক আছে, তুমি দরকার হলে তুমি উদ্দীপকটা বারবার পড়ো, সমস্যা নেই, তুমি টাইম ইনভেস্ট করো, বাট তোমার যে নাম্বারটা আছে তুমি সেটা এশিওর করো। আবার অতিরিক্ত টাইমও ইনভেস্ট করতে পারবে না, না হলে তুমি অন্যান্য কোয়েশ্চেনগুলো আনসার করতে পারবে না। ঠিক আছে, ওকে ফাইন। এবার আসলে আমরা অঙ্কটা দেখি কি বলতে চাইছে। প্রথমে কি বলছে, মেয়াদ শেষে মিসেস তানিয়া যমুনা ব্যাংক থেকে কত টাকা পাবেন। ওকে ফাইন। জনাব আদনান একটি সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ছিলেন। তিনি চাকরি থেকে অবসর গ্রহণের পূর্বে মৃত্যুবরণ করে। তার স্ত্রী মিসেস তানিয়া স্বামীর গ্র্যাচুইটির 20 লক্ষ টাকা পেলেন। ওকে, এটা হচ্ছে কি, বর্তমানে পাইছে, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। উক্ত টাকা তিনি একটি ব্যাংকে 5 বছরের জন্য জমা রাখার সিদ্ধান্ত নেন। ওকে, তাহলে তার কাছে দুইটা প্রকল্প আছে। একটা হচ্ছে যমুনা ব্যাংক তাকে 12% বার্ষিক চক্রবৃদ্ধি, দেখো এগুলো খেয়াল রাখতে হবে, 12% বার্ষিক চক্রবৃদ্ধি, এটা কিন্তু সরল সুদে বলে নেই, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, বার্ষিক না অর্ধবার্ষিক, বার্ষিক চক্রবৃদ্ধি সুদ দিবে। অন্যদিকে সুরমা ব্যাংক হচ্ছে তাকে 10% হারে মাসিক চক্রবৃদ্ধি সুদ দেবে। দুই জিনিস, একটা হচ্ছে বার্ষিক আর একটা হচ্ছে মাসিক। তাহলে আমরা সিম্পল সূত্রটা দিয়ে করে ফেলতে পারবো। এটা হচ্ছে একদম সিম্পল সূত্রটা দিয়ে, প্রেজেন্ট ফিউচার ভ্যালু সূত্র। ঠিক আছে, প্রেজেন্ট ভ্যালু 20 লক্ষ টাকা, 12% দেওয়া আছে, কিসের হার, সুদের হার, মেয়াদকাল হচ্ছে N 5 বছর। ঠিক আছে, আমাকে বলছে হচ্ছে কত টাকা পাবে।
মেয়াদ শেষ হলে ও কত টাকা পাবে সেটাই বের করতে হবে। তাহলে যখন বলছে একটা ফিউচারে কত টাকা পাবে, তাহলে সেটা কি ফিউচার ভ্যালু, ঠিক আছে? সেজন্য হচ্ছে আমরা ফিউচার ভ্যালু সূত্রটা দিয়ে করবো, ঠিক আছে না? তাহলে এখানে প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে, আয়ের মান দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে, তাহলে আমরা ফিউচার ভ্যালুটা পেয়ে গেলাম, সিম্পলি পেয়ে গেলাম, ঠিক আছে? ওকে, এটা একদম সিম্পল অঙ্ক। তারপর ঘ নম্বরে কি বলছে দেখি, মিসেস তানিয়ার জন্য কোন ব্যাংকে টাকা জমা রাখা লাভজনক হবে। আচ্ছা, তুমি চিন্তা করো, তুমি নিজের সিচুয়েশনের সাথে চিন্তা করো এটা। তুমি 10,000 টাকা পাইলা বা 1 লাখ টাকা পাইলা, তুমি একটা ব্যাংকের মধ্যে জমা রাখলা। না, তোমার কাছে দুইটা প্রকল্প আছে, একটা ধরো এক্স ব্যাংক আর একটা হচ্ছে ওয়াই ব্যাংক। এক্স ব্যাংক বলতেছে তোমাকে 1 লাখ টাকা জমা রাখলে তোমাকে 10 বছর পরে গিয়ে 3 লাখ টাকা দিবে। আর ওয়াই ব্যাংক বলতেছে হচ্ছে তোমাকে 1 লাখ টাকা জমা রাখলে 10 বছর পরে গিয়ে হচ্ছে 2 লাখ টাকা দিল, ঠিক আছে? তাহলে তুমি কোনটা অ্যাকসেপ্ট করবা? যেটা তোমাকে বেশি দিচ্ছে সেটাই তো অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে না? অর্থাৎ এক্স ব্যাংক যেটা 3 লাখ টাকা দেবে সেটাই তুমি অ্যাকসেপ্ট করবে। তাহলে এখানেও সেম সিচুয়েশন, এখানে হচ্ছে একটা যমুনা ব্যাংক আর একটা হচ্ছে সুরমা ব্যাংক, দুইজনেই টাকা দিবে, দুইজনের হচ্ছে টাকা দেওয়ার সিস্টেমটা ভিন্ন। তাহলে এখন তোমাকে এই সিস্টেমগুলোই ইভ্যালুয়েট করতে হবে। ইভ্যালুয়েট কীভাবে করবা? ওই সূত্র দিয়ে ইভ্যালুয়েট করবা, সেখান থেকে দেখবা তুমি ফিউচার ভ্যালু যেটা থেকে বেশি পাচ্ছ, অর্থাৎ তুমি একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে যেটা থেকে বেশি টাকা পাবা তুমি সেটার মধ্যে ইনভেস্ট করবে। তাহলে বেসিক জিনিস হচ্ছে এটাই। ওকে, তাহলে এবার অঙ্কের মধ্যে দেখো। অঙ্কের মধ্যে দেখো, প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে 20 লক্ষ টাকা, সুদের হার আয় 10%, মেয়াদকাল এন 5 বছর। ফাইন, চক্রবৃদ্ধি সংখ্যা এম 12 বার। কেন বলছে? কারণ হচ্ছে দেখো, আমি কোয়েশ্চেনে দেখো, সুরমা ব্যাংক বলছিল হচ্ছে মাসিক চক্রবৃদ্ধি করে। এই যে সুরমা ব্যাংক বললো যে হচ্ছে মাসিক চক্রবৃদ্ধি করে, সেজন্য হচ্ছে এম এর মান 12। আর এমটা আমি কি বলছিলাম, একটু আগে বলছিলাম, এম এর মান হচ্ছে তোমাকে বছরে কতবার এটা চক্রবৃদ্ধি হবে সেটার পরিমাণটাই হচ্ছে এম। তাহলে 1 বছরের মধ্যে যদি মাসিক চক্রবৃদ্ধি হয় আর বছরে যদি 12টা মাস থাকে, তাহলে তোমার কয়বার চক্রবৃদ্ধি পাবা? 12 বার। সিম্পল কথা, 12 বার তুমি চক্রবৃদ্ধি পাবা, সেজন্য হচ্ছে এম এর মান 12। এবার তুমি ভবিষ্যৎ মূল্যটা বের করলে, তুমি ফিউচার ভ্যালু সূত্র দিয়ে বসাই দিলাম, ঠিক আছে? ওকে, এখানে হচ্ছে আয়ের নিচে এম বসবে, এন ইন্টু এম হবে, সূত্র অনুযায়ী এগুলো হইলো, ঠিক আছে? তারপর হচ্ছে ফিউচার ভ্যালু বেড়েছে 32,90,000 সামথিং আসছে, ঠিক আছে? ওকে, আমরা গতে পাইছি কত? গতে বলছিল যে হচ্ছে কোন ব্যাংক? যমুনা ব্যাংক। যমুনা ব্যাংক দিবে আমাকে 35 লাখ সামথিং টাকা দিবে, ঠিক আছে? আর সুরমা ব্যাংক কি বলতেছে? 32,90,000 দিবে, অলমোস্ট 33 লাখ। তাহলে তোমার কোনটা লাভজনক হচ্ছে? অবভিয়াসলি এটা, 35 লাখ সামথিং দিচ্ছে, প্রায় 2 লাখ প্লাস এর ডিফারেন্স আর কি। তাহলে তুমি এটাতেই অ্যাকসেপ্ট করবে। তাহলে ওনার কোনটাতে রাখলে সুবিধা হবে? অবভিয়াসলি এই ব্যাংকে। এই ব্যাংকটা কোন ব্যাংক? যমুনা ব্যাংক, ঠিক আছে? যমুনা ব্যাংকে রাখলে হচ্ছে সুবিধা হবে। তোমরা ম্যাথটা দেখো একটু। ওকে, আমরা পরবর্তী ম্যাথের মধ্যে চলে আসলাম, ময়মনসিংহ বোর্ড 2022, ঠিক আছে? এখানের মধ্যে কথা কি বলছে? বিধি 69 কি? বিধি 69 কি? এটা আমরা পড়ে আসছি, তো এটা আমি অ্যাভয়েড করতেছি। তারপর কি বলবো, সাধারণ অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য কিভাবে নির্ধারণ করা হয়? তুমি জাস্ট সূত্রটা বসাই দিবা আর সূত্রের মধ্যে প্রতীক যেগুলো আছে সেগুলোর ব্যাখ্যা করে দেবো। দেখো এখানেও সেম কাহিনী করছে, এই যে সূত্র বসাই দিল, দেন এখানের মধ্যে এগুলো কোনটা কি জিনিস, কোনটা কি প্রকাশ করে, ঠিক আছে? তুমি জাস্ট সুন্দর করে এখানে লিখে দেবা। খ নম্বরের জন্য একটু কি আনা, তোমাকে দুইয়ে দুই দিতে বাধ্য, তোমাকে এক্সট্রা কথা লাগার দরকার নেই, ঠিক আছে? আবার যদি তুমি অতিরিক্ত এক্সট্রা কথা লিখো তখন আবার তোমাকে নাম্বার কমিয়ে দেবে, নাম্বার কমিয়ে দেওয়ার সুযোগ থাকে আর কি একটা, বুঝো না? এটা বিশ্রী লাগে, মানে যখন স্যারে বুঝবে যে হচ্ছে তুমি কোয়েশ্চেনই বুঝো নাই, ঠিক আছে? তো 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 হচ্ছে তখন তোমাকে ওই অনুযায়ী হচ্ছে ইভ্যালুয়েট করবে আর কি, নাম্বার কম দিতে পারে। ওকে ফাইন, এবার আসো গ।
জনাব তামিমকে প্রতি কিস্তিতে কত টাকা পরিশোধ করতে হবে। তাহলে এটা কি আসলো, এটাও একটা এনইটির অঙ্ক বোঝা যাচ্ছে দেখে। আচ্ছা আমরা দেখি। তামিম সোনার বাংলা ব্যাংক লিমিটেড থেকে 2 লক্ষ টাকা ঋণ গ্রহণ করেছে, তাকে বার্ষিক 10% সুদ সহ সমান 5টি কিস্তিতে উক্ত টাকা পরিশোধ করতে হবে। ঠিক আছে না? আবার আসো, এখানে কি জানতে চাইছে, প্রতি কিস্তিতে কত টাকা পরিশোধ করতে হবে, অর্থাৎ এর মান বের করতে হবে আমাদেরকে। কিসের মান বের করতে হবে? এর মান। ওকে, সিম্পলি এর মানটা বের করতে হবে। হ্যাঁ, তাহলে এখানে কি বলছে, 2 লক্ষ টাকা ঋণ গ্রহণ করেছে, তাকে বার্ষিক এত % সুদ সহ সমান 5টি কিস্তিতে উক্ত টাকা পরিশোধ করতে হবে। এটা কি? এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। তাহলে আমাদেরকে কোন সূত্র অনুযায়ী করতে হবে? প্রেজেন্ট ভ্যালু অফ এনইটি, এই সূত্র অনুযায়ী হচ্ছে করা লাগবে। ঠিক আছে না? তাহলে দেখো, দেয়া আছে প্রেজেন্ট ভ্যালু এত, তারপর হচ্ছে সুদের হার দেওয়া আছে, মেয়াদকাল দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে। তুমি সিম্পলি সূত্র বসাইলা, প্রেজেন্ট ভ্যালু অফ এনইটি সূত্রটা বসাইলা। এটা হচ্ছে সাধারণ বার্ষিক। ঠিক আছে, যেহেতু বলছে কি বলছো এখানে দেখো, তুমি এখানে কি কিছু বলেছিল, তাকে বার্ষিক এত % সুদ সহ 5টি কিস্তিতে উক্ত টাকা পরিশোধ করতে হবে। আচ্ছা দেখো, এখানে খেয়াল রাখো, এখানে কিন্তু বলে নেই বছরের শুরুতে নাকি শেষে। যখন কিছু বলা থাকবে না তখন তুমি ধরে নিবা সেটা হচ্ছে বছরের শেষে। আর বছরের শেষ মানে কি? বছরের শেষ মানে হচ্ছে সাধারণ এনইটি, সাধারণ এনইটি। ঠিক আছে, তো তাহলে সাধারণ এনইটি সূত্র প্রয়োগ করলা, দেন এর মানটা বের করলা। ঠিক আছে, ক্যালকুলেট করে এর মান বের করলা, কত আসছে? 52,759 টাকা। ঠিক আছে, এত টাকা করে ওরে পরিশোধ করতে হবে যদি ও কত 2 লাখ টাকা ঋণ গ্রহণ করে। ঠিক আছে, এবার আসো ঘতে আসো। ঘ। ঠিক আছে, ঘতে কি জানতে চাইছে আমাদেরকে? উদ্দীপকের তথ্য থেকে একটা ঋণ পরিশোধের তালিকা প্রস্তুত করো। ঠিক আছে, ওই যে আমরা একটা অঙ্ক বাদ দিয়ে আসছি না, সেটার মতোই হচ্ছে একটা অঙ্ক এটা। ঠিক আছে, তাহলে তুমি এটা বুঝো, এটা বুঝলে তোমার আর বাকিগুলোতে আর কোনো সমস্যা থাকবে না আর কি। ঠিক আছে, এটা খুব ভালোভাবে বুঝো। চলো আমরা বুঝাই। এখানে হচ্ছে একটা চার্ট করতে হবে তোমাকে, এটা বইয়ের মধ্যেও দেওয়া আছে তোমাদের, তাহলে এই অনুসারেই চার্টটা করা লাগবে আর কি তোমার। ওকে, তাহলে প্রথমে কি লিখছে এখানে দেখো, প্রথমে লিখছে বছর, দেন বছরের শুরুতে ঋণের পরিমাণ, কিস্তির পরিমাণ, সুদ, আসল, বছর শেষে ঋণের পরিমাণ। ঠিক আছে, তো তাহলে আমরা এখানে কি পাইছি দেখো, বার্ষিক বার্ষিক কিস্তি হচ্ছে 52,759 টাকা। ঠিক আছে, এবার তোমাকে একটা বিষয় বলি, তুমি ঋণ নিলা, ঠিক আছে, তুমি এখন তোমাকে সেগুলো পরিশোধ করতে হবে, তুমি কিস্তিতে পরিশোধ করবা। তুমি ধরো 1 লাখ টাকা ঋণ নিলা, তুমি হচ্ছে 10,000 টাকা করে ঋণগুলো পরিশোধ করবা আর কি, 10,000 টাকার কিস্তির ভিত্তিতে তুমি হচ্ছে ঋণগুলো পরিশোধ করবা। তাহলে তুমি এখন কীভাবে কী করবা? তাহলে ওই 10,000 টাকার মধ্যে তোমার কিছু আসল থাকবে, আবার কিছু ইন্টারেস্টও থাকবে। ঠিক আছে, যখন ঋণের কিস্তি পরিশোধ করা হয় তখন সেখানে আসলও থাকে, ইন্টারেস্টও থাকে। ঠিক আছে, তাহলে ওই দুইটার সমন্বয়ে হচ্ছে কিস্তির অ্যামাউন্টটা নির্ধারণ করা হয়। কারণ দেখো, কিস্তির পরিমাণ এখানে কত দেওয়া আছে, প্রথম বছরের শুরুতে কত ঋণ নিছে? 2 লাখ টাকা। সিম্পল, কিস্তির হিসাব আমরা বের করলাম 52,759 টাকা। ঠিক আছে না? এরপর হচ্ছে সুদের পরিমাণ হচ্ছে 10%, এটা উদ্দীপকে দেওয়া ছিল। ঠিক আছে, সুদ হচ্ছে কিসের উপর ডিপেন্ড করে নির্ধারণ করা হয়? দেখো, সুদ হচ্ছে সবসময় বছরের শুরুতে যে অ্যামাউন্টটা থাকবে, ঋণের যে অ্যামাউন্টটা থাকবে সেটার উপর ভিত্তি করে হচ্ছে তোমার সুদটা নির্ধারণ করা হয়। তাহলে এখন এখানে সুদ কিভাবে নির্ধারণ করবে তুমি? সিম্পল, এটা বছরের শুরুতে ঋণের পরিমাণ আছে গুণ এটা, অর্থাৎ 2 লাখ ইন্টু 10%, কত আসে? এটা হচ্ছে 20,000 আসবে। ঠিক আছে, তাহলে প্রথম বছরের সুদ আসলো। ঠিক আছে, এখন দেখো কিস্তির পরিমাণ থেকে যদি সুদটা বাদ দিই তাহলে আমাদের আসলের পরিমাণটা বের হয়ে যাচ্ছে। কারণ কি দেখো, সুদ যোগ আসল, ঠিক আছে, এই দুইটার সমন্বয়ে হচ্ছে কি? কিস্তি। ওকে, এখন যদি আসলটা বের করতে যাও তুমি জাস্ট সিম্পলি কি করবা? কিস্তি
কিস্তি বিয়োগ সুদ, ঠিক আছে। জাস্ট এটাকে এই সাইডে পক্ষান্তর করলাম, এখানে প্লাস ছিল সেজন্য এখানে গিয়ে মাইনাস হয়ে গেছে, এই যে মাইনাস, ঠিক আছে, মাইনাস হয়ে গেছে। তাহলে বুঝলাম, ঠিক আছে, সেজন্য হচ্ছে বুঝে বুঝে পড়তে হবে। ওকে, আচ্ছা এবার কি হইলো, এবার হচ্ছে আসলের পরিমাণটা আমরা বের করতে পারলাম, ঠিক আছে। এটা থেকে এটা সুদটা বাদ দিলে আসলের পরিমাণটা বের হইলো। এবার বছর শেষে কিস্তির পরিমাণটা কিভাবে বের হবে? বছর শেষে কিস্তির পরিমাণ বের হবে বছর শুরুতে ঋণের যে পরিমাণটা ছিল সেটা থেকে তুমি যখন আসলটা বাদ দিবা, ঠিক আছে, তখন হচ্ছে তোমার কি বছর শেষে কিস্তি কটুক আছে সেটা তুমি বুঝতে পারবে। কারণ হচ্ছে এখানে সুদটা হচ্ছে ওদের লাভ, সুদটা এখানে মেইন হিসাব না, মানে ঋণের মেইন হিসাব না সুদটা, ঠিক আছে। সেজন্য হচ্ছে সুদ এখানে কাউন্ট করতে হবে না। এখানে হচ্ছে শুধু বছরের শুরুতে ঋণের পরিমাণ মাইনাস আসল, অর্থাৎ পরিশোধযোগ্য মানে পরিশোধিত আসল আর কি, এই অ্যামাউন্টটা হচ্ছে পরিশোধ করা হয়েছে, দেন এটা বাদ দিলা, এটা বের হইলো, ঠিক আছে। এখন প্রথম বছরের শেষে যে কিস্তির অ্যামাউন্টটা আছে সেটা সেকেন্ড বছরের শুরুতে প্রারম্ভিক কিস্তির অ্যামাউন্ট, ঠিক আছে। তো এ দেখো সেম ওইটা আর এটা হচ্ছে সেম, কিস্তির পরিমাণ সেম থাকবে কারণ হচ্ছে এটা অ্যানুইটি, ঠিক আছে। দেন সুদ বের করবা, সুদ চেঞ্জ হইলো কেন, কারণ হচ্ছে বছরের শুরুতে ঋণের পরিমাণ চেঞ্জ হয়েছে, এটার উপর 10% ধরতে হবে, এটার উপর 10% ধরলে সুদ আসবে এত। এখন এই কিস্তি থেকে সুদ বাদ দিলে আসল বের হবে, ঠিক আছে, সিম্পল আগের মতো হিসাব। এখন এটা থেকে বছরের শুরুতে আছে যেটা, সেটা থেকে আসল বাদ দিলে কি বের হবে, বছর শেষে ঋণের পরিমাণ বের হবে, ঠিক আছে। এভাবে থার্ড ফোর্থ ইয়ারও করা লাগবে। তারপর ফিফথ ইয়ারে কি হবে, ফিফথ ইয়ারে দেখো তুমি অ্যামাউন্টটা দিলা, অ্যামাউন্টটা দিলা, সুদও দিলা, দেন তোমার আসলটাও পরিশোধ হয়ে গেল, তখন তোমার বছর শেষে ঋণ কত আসছে, বছর শেষে ঋণ হবে 0, ঠিক আছে। তোমার এটা আশাই লাগবে, এটা আশাই লাগবে, ঠিক আছে। অর্থাৎ বছর শেষে তোমার ঋণ অবশ্যই 0 হতে হবে, যদি 0 না হয় তাহলে তুমি ধরো যে তোমার অঙ্ক ভুল হয়েছে, কোথাও না কোথাও এক জায়গায় ভুল হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে এভাবে করা লাগবে আর কি, ঠিক আছে। তোমরা তাহলে দেখো আরেকবার ম্যাথ, প্রথমটা একটু দেখো, গ নম্বরটা, দেন ঘ নম্বরটা দেখো। তোমরা প্রয়োজনে এখানে যা যা আমি লিখে দিচ্ছি সেগুলো তোমরা চাইলে লিখে ফেলতে পারো তোমাদের সুবিধার্থে, তোমাদের খাতার মধ্যে লিখে ফেলতে পারো, নোট করে রাখতে পারো আর কি। ওকে, তাহলে চলো এবার আমরা পরবর্তী কোয়েশনে যাই, রাজশাহী বোর্ড 2022। ওকে, আচ্ছা এখানে প্রথমে কি জানতে চাইছি আমরা দেখি, সরল সুদ কি, এরপর হচ্ছে বর্তমান মূল্য অপেক্ষা ভবিষ্যৎ মূল্য বেশি হয় কেন, ঠিক আছে। তো এই দুইটা কোয়েশন। তাহলে সরল সুদ কি, সরল সুদ হচ্ছে যেটা তোমার সুদ আসলের উপর সুদ কাউন্ট করা হবে না, যেখানে শুধু তোমার আসলের উপর সুদ কাউন্ট করা হবে। যেমন ধরো চক্রবৃদ্ধির মধ্যে কি হয়, তুমি 10,000 টাকা রাখলা 5% সুদে, তাহলে ধরো 10,000 টাকা রাখলা আর কি, হ্যাঁ 5% সুদে রাখলা, তাহলে এখানে একটা সুদ পাইলা না, তুমি আসলের উপর একটা সুদ পাইলা, দেন সুদ আসলের উপর আবার সুদ পাবা নেক্সট ইয়ার, ঠিক আছে। তো এভাবে হচ্ছে সুদটা কাউন্ট হয় আর কি, এভাবে ফিউচার ভ্যালুটা কাউন্ট হয়। কিন্তু এখানে সরল সুদের মধ্যে কি হবে, শুধু আসলের উপরই সুদ কাউন্ট করা হবে, তাহলে এটা হচ্ছে সরল সুদ, ঠিক আছে। তো দেখি এখানে কি বলছে, যে সুদ শুধু আসলের উপর ধার্য করা হয় তাকে হচ্ছে সরল সুদ বলা হয়, সেম কথা। ওকে, তবে হচ্ছে বর্তমান মূল্য অপেক্ষা ভবিষ্যৎ মূল্য বেশি হয় কেন। ওকে, আচ্ছা সুদের হারের প্রভাবে বর্তমান মূল্যর অপেক্ষা ভবিষ্যৎ মূল্য বেশি হয় সময়ের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তনকে অর্থের সময় মূল্য বলা, অর্থের সময় মূল্য কারণ সুদের হার। ওকে, যার কারণে বর্তমানে জমাকৃত অর্থের উপর সুদ ধার্য করার মাধ্যমে অর্থের ভবিষ্যৎ মূল্য বৃদ্ধি পায়। আচ্ছা ঠিক আছে, এটা তো বুঝলা, বুঝলা না বুঝলে আমি বুঝাই দিচ্ছি। এবার হচ্ছে আমি তোমাকে সূত্রের মাধ্যমে বুঝাই দিই, ঠিক আছে। এই এটা পরিপূর্ণ হয় নাই, তুমি সূত্রটা লিখে দিবা, সূত্রটা লিখে দিলে হচ্ছে পরিপূর্ণ হয়ে যায় আর কি। সূত্রটা লিখে দিলে তোমার আর নাম্বার কাটার সুযোগ থাকে না। যেমন ধরো কি বলবো, ফিউচার ভ্যালু, ফিউচার ভ্যালু যেগুলো কি, প্রেজেন্ট ভ্যালু 1 প্লাস আই টু দি পাওয়ার এন, ঠিক আছে। তো দেখো এখানে আমরা ফিউচার ভ্যালু নির্ণয় করব, ঠিক আছে। তো কিসের উপর, প্রেজেন্ট ভ্যালু গুণ 1 প্লাস আই টু দি পাওয়ার এন, ঠিক আছে না। তাহলে এখানে হচ্ছে এটা গুণ আকারে আছে, ঠিক আছে। তুমি এবার চিন্তা করো, তুমি ক্যালকুলেটর দিয়ে
করে দেখতে পারো বা এমনি চিন্তা করো, এখানে আয়ের মান ধরো সাপোজ 5% আছে, 5% যখন প্রেজেন্ট ভ্যালুর সাথে গুণ হবে, হ্যাঁ, তখন এটার ফিউচার ভ্যালু হবে একরকম। এরপর আমি আয়ের মানটা বাড়িয়ে দিলাম, অর্থাৎ ইন্টারেস্ট রেট বাড়াই দিলাম, 10% করলাম, ঠিক আছে? তো এন এর মান সেম, প্রেজেন্ট ভ্যালুর মানও সেম, ঠিক আছে? তো শুধু আয়ের মানটা বাড়াইলাম, 10% বাড়লো, যার কারণে ফিউচার ভ্যালুটাও বেড়ে যাবে, ঠিক আছে? তুমি একটা অঙ্ক করে দেখতে পারো, প্রেজেন্ট ভ্যালু তুমি ধরো 10,000 টাকা ধরলা, তারপর আয়ের মান তুমি একবার 5% ধরো আর একবার 10% ধরো, ঠিক আছে? আর এন এর মানটাকে তুমি 1 ধরো বা 2 ধরো, তোমার ইচ্ছা মতো, ঠিক আছে? দেন তুমি দেখো এখানে আসবে ফিউচার ভ্যালু একরকম, ঠিক আছে? তো এরপর যদি 10% ধরো তাহলে ফিউচার ভ্যালু আসবে অন্যরকম, অর্থাৎ ফিউচার ভ্যালু এটা বাড়বে। কেন বাড়তেছে? কারণ হচ্ছে ইন্টারেস্ট রেট বাড়তেছে। আর একটা বিষয় আছে এখানে, সেটা দেখো, এখানে হচ্ছে এন, এটা এন কিন্তু টু দি পাওয়ারে আছে, ঠিক আছে? তো এন এর মান যত বাড়বে আবার তোমার ফিউচার ভ্যালুও তত বাড়বে, ঠিক আছে? তো তুমি এখানে এন এর মানটাকে চেঞ্জ করে রাখতে পারো, মানে তুমি ধরো প্রেজেন্ট ভ্যালুকে 10,000 ধরলা, 5% আয়ের মান ধরলা, ঠিক আছে? এই দুটাকে তুমি কনস্ট্যান্ট রাখো। আর হচ্ছে এন এর মানটাকে তুমি একবার 2 বছর ধরো, একবার 4 বছর ধরো, তুমি ধরে দেখো যে ফিউচার ভ্যালু কোনটাতে বেশি। ফিউচার ভ্যালু যেটাতে এন এর মান বেশি আসবে সেটাতে ফিউচার ভ্যালু অবভিয়াসলি বেশি আসবে, ঠিক আছে? তো তাহলে এই দুইটার উপর ডিপেন্ড করে আর কি ফিউচার ভ্যালুর ওঠানামা হয়, ঠিক আছে? তো এটা আর কি, এটা তুমি বলতে পারো, এটা এখানে বলছে, কথার মাধ্যমে বলছে, আমি তোমাকে ম্যাথের মাধ্যমে, সূত্রের মাধ্যমে ডিরেক্ট হাতে কলমে বুঝাই দিলাম, ঠিক আছে? ওকে, এবার আসো পরবর্তী অঙ্কতে। কি বলতে চাইছে এখানে? জনাব সারোয়ারের মৎস্য প্রকল্প থেকে নগদ আন্তঃপ্রবাহের মোট বর্তমান মূল্য নির্ণয় করতে বলছে। তাহলে আমাদেরকে হচ্ছে একটা প্রেজেন্ট ভ্যালু বের করতে বললো আর কি, না? তাহলে প্রেজেন্ট ভ্যালু ওকে বের করতে হবে। তাহলে এবার আসে আমরা উদ্দীপকটা পড়ি। কি বলছে? জনাব সারোয়ার একজন কৃষক যার কাছে 2 লক্ষ টাকা রয়েছে, এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। ওকে, তিনি একটি মৎস্য প্রকল্পে বিনিয়োগ করতে চান যা থেকে আগামী 5 বছরে যথাক্রমে এত এত টাকা করে আসবে, পাওয়া যাবে। কি বলছে এখানে? মৎস্য প্রকল্প থেকে নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য নির্ণয় করতে বলছে। আমরা আমাদের ইনফরমেশন পেয়ে গেছি, যেগুলো নেসেসারি ইনফরমেশন আছে আমরা পেয়ে গেছি। এখান থেকে একটু পর্যন্ত হচ্ছে গ নম্বরের জন্য এনাফ, ঠিক আছে? তো এই যে এগুলো পাইলো, আন্তঃপ্রবাহ মানে কি? টাকা আসতেছে, ঠিক আছে? এগুলো হচ্ছে ও টাকা পাইছে, ঠিক আছে? 2 লক্ষ টাকা ইনভেস্ট করার পর আগামী 5 বছর এই হারে, মানে এই অ্যামাউন্টের টাকাগুলো পাবে আর কি, ঠিক আছে? তো তাহলে এগুলো হচ্ছে প্রত্যেকটা ফিউচার ভ্যালু। এই ফিউচার ভ্যালুর কি বের করতে হবে? প্রেজেন্ট ভ্যালুটা বের করতে হবে। এখন দেখো সূত্রের মাধ্যমে, আমরা এই সূত্রটা আগে পড়ছিলাম, ঠিক আছে? এই যে বললাম ফিউচার ভ্যালু 1 2 3 4 5 দেওয়া আছে, আয়ের মানও দেওয়া আছে 10%। আয়ের মান কোথায় দেওয়া আছে দেখি? আয়ের মান দেওয়া আছে 10%, এই যে আয়ের মান দেওয়া আছে 10%, ঠিক আছে? ওকে, তাহলে এবার জাস্ট সূত্র অনুসারে বসায় দাও প্রেজেন্ট ভ্যালু সূত্র। এটা কীভাবে আসছে আমি বলছিলাম, আর আমি কি বলছিলাম, এটা একদম প্রথম দিকেই বলছিলাম, কিন্তু বলছি হচ্ছে ফিউচার ভ্যালু যখন আলাদা আলাদা অ্যামাউন্টের হবে তখন এই সূত্রটা ইউজ করে প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। যদি ফিউচার ভ্যালু সবগুলো একই অ্যামাউন্টের আসতো তখন এই সূত্রটা ইউজ করলেও আসবে, মানে একটা রেজাল্ট আসবে। কিন্তু তুমি এই সূত্রটা ইউজ করতে পারবে না কখন? যখন তোমাকে 20-25 বছরের জন্য বলবে, ঠিক আছে? তখন তোমাকে অ্যানুইটি সূত্রটা ইউজ করতে হবে। সেজন্য তুমি যদি ভাবো যে একটা সূত্র ইউজ করলেই তোমার কাজ হয়ে যাবে, তাহলে সেটা সম্পূর্ণ ভুল ধারণা, ঠিক আছে? তোমাকে দোনোটা সূত্রই শিখতে হবে। ওকে, তাহলে আমরা প্রেজেন্ট ভ্যালু পেয়ে গেলাম। কোথায় পেলাম? এই যে 1,80,948 টাকা আসছে। ওকে, ফাইন, এটা হইলো বর্তমান মূল্য। এরপরে কি বলতে চাইছে দেখি, গ নম্বরে কি জানাইছে? জনাব সরোয়ার কোন প্রকল্পে বিনিয়োগ করা উচিত হবে, ঠিক আছে? তাহলে তুমি বলো কোন প্রকল্পের মধ্যে তুমি বিনিয়োগ করবা, ঠিক আছে? একটা কলম, ঠিক আছে? তুমি হচ্ছে 5 টাকা দিয়েও সেল করতে পারতেছো, 6 টাকা দিয়েও সেল করতে পারতেছো, ঠিক আছে? আবার আবার হচ্ছে তুমি কোন কোন দিকে মানে ইনভেস্টটা করতে চাইবা আর কি, মানে তুমি কার কাছে বিক্রি করতে চাইবা যে তোমাকে 6 টাকা দিচ্ছে, অর্থাৎ যেটার প্রেজেন্ট ভ্যালু বেশি। আমরা আগেও এরকম একটা ম্যাথ করছিলাম, যেটার প্রেজেন্ট ভ্যালু বেশি হবে আমরা সেই
প্রকল্পকে অ্যাকসেপ্ট করব, ঠিক আছে? কারণ হচ্ছে ওটাতে লাভ বেশি। তাহলে ওই অনুযায়ী হচ্ছে আমরা ম্যাথ করব। দেখি এখানে কি বলছে। কেন বলছে কি, অন্যদিকে তার বন্ধু তাকে পরামর্শ দেয় যে হচ্ছে পোলট্রি ফার্মের ব্যবসা করতে, যা হতে আগামী 5 বছর প্রতি বছর শেষে এত টাকা করে পাওয়া যাবে প্রত্যাশিত আয়ের হার, ঠিক আছে? ওকে, ও একটা পোলট্রি ফার্মে ইনভেস্ট করার কি দিছে, মানে সাজেশন দিছে, যেটা থেকে আগামী 5 বছর প্রত্যেক বছর শেষে 50 টাকা করে পাওয়া যাবে, সরি 50,000 টাকা করে পাওয়া যাবে, ঠিক আছে? এবার আসো আমরা এটার দেখো, আমরা এই ফার্স্ট পার্টের প্রেজেন্ট ভ্যালু কিন্তু গতে বের করে ফেলছি, ঠিক আছে? এবার যদি আমরা এই অংশের প্রেজেন্ট ভ্যালুটা বের করতে পারি, তাহলে আমরা কম্পেয়ার করতে পারবো না কোনটাতে বেশি কোনটাতে কম। তাহলে যেটা বেশি হবে আমরা সেটা অ্যাকসেপ্ট করব। কারণ কি, কারণ হচ্ছে আমি বিনিয়োগকারী, আমি সবসময় চাইবো আমার প্রফিট, ঠিক আছে? যে বিক্রেতা সেও চাইবে সবসময় প্রফিট। কারণ এটা কোন দিক থেকে আসতেছে সিচুয়েশনটা তোমার কল্পনা করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে বিনিয়োগকারীর সিচুয়েশন থেকে ম্যাথটা করা আর কি, ঠিক আছে? এবার ঘ নম্বরে দেখো, ঘ নম্বরে কি বলছে। ঘ নম্বরে বললো, আচ্ছা এখানে ওরা ফিউচার ভ্যালু বের করে, আচ্ছা ঠিক আছে, ফিউচার ভ্যালু বের করলো। ওকে, এটা তুমি এভাবে না করে তুমি এই সূত্র দিয়ে, দাঁড়াও আমি বলি, তুমি যেটা, ওয়েট তোমার কোয়েশ্চেন দেখাই, পরবর্তী অংশ যেটা আছে না, এই অংশটা, ঠিক আছে? এই অংশটা তুমি অ্যানুইটি ধরে করবা, প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি। প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি কি, এটার সূত্র বসাই করবা, এ ইন্টু 1 মাইনাস 1/1 প্লাস আই টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই আই। এই সূত্র দিয়ে যদি করো তোমার একটা প্রেজেন্ট ভ্যালু পেয়ে যাবে। এখানে দেখো অ্যানুইটি দেওয়া আছে, অ্যানুইটি কোনটা, অ্যানুইটি হচ্ছে 50,000 টাকা করে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে অ্যানুইটি, ঠিক আছে? এখানে হচ্ছে আয়ের মান দেওয়া আছে না, আয়ের মান হচ্ছে 10%, ঠিক আছে? এন এর মানও দেওয়া আছে, এন এর মান কত, 5 বছর, ঠিক আছে? তাহলে তুমি প্রেজেন্ট ভ্যালু পেয়ে গেলা, ঠিক আছে? ক্যালকুলেট করে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু পেয়ে যাবা। দেন তুমি কম্পেয়ার করবা, যেটাতে তুমি বেশি পাচ্ছ তুমি সেটা অ্যাকসেপ্ট করবা, ঠিক আছে? তো এরপরে আরেকটা নিয়মে করা যায় হচ্ছে ফিউচার ভ্যালু। ওরা এখানে ফিউচার ভ্যালু দিয়ে করছে, আর ফিউচার ভ্যালু দিয়ে হচ্ছে যেটা থেকে তুমি বেশি টাকা ইনকাম পাবা অবভিয়াসলি ফিউচারে, তাহলে তুমি সেটাতে ইনভেস্ট করবা, একই রকম আর কি, কিন্তু সূত্রটা হবে ভিন্ন। ওকে, কিন্তু এখানে হচ্ছে ফিউচার ভ্যালু আমি না করতে বলবো, কারণ আমি বলি, কারণ হচ্ছে গ নম্বরে দেখো, গ নম্বরে আমরা কি করছি, আমরা প্রেজেন্ট ভ্যালু বের করলাম না। যদি আমরা ঘতে গিয়ে এই লাস্ট অংশের প্রেজেন্ট ভ্যালুটা বের করে ফেলি, তাহলে আমরা কম্পেয়ার করে একটা ডিসিশন দিয়ে ফেলতে পারবো। ওকে, কিন্তু যদি এখন আমি ফিউচার ভ্যালু দিয়ে করতে চাই, তাহলে আমার প্রথম অংশেরও ফিউচার ভ্যালু বের করা লাগবে, সেকেন্ড অংশেরও ফিউচার ভ্যালুটা বের করা লাগবে। তাহলে আমার ডবল সময় যাচ্ছে না, শুধু শুধু ডবল সময় দেওয়ার টাইম আছে এক্সামে? যত পারো সঠিকভাবে কম সময়ের মধ্যে শর্টকাটে করতে হবে, ঠিক আছে? তো তাহলে এখানের মধ্যে শর্টকাটে কোনটা হবে, এটাই প্রেজেন্ট ভ্যালু ধরে করলে শর্টকাটে হবে। সেজন্য আমি সাজেস্ট করবো যে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ধরে করতে, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু যেটার বেশি হবে তুমি সেটাতে ইনভেস্ট করবা। ওকে, তাহলে এবার তুমি একটু ম্যাথটা দেখো। এটা ঘ নম্বরের, আর এটা তুমি হচ্ছে নোট খাতার মধ্যে লিখে রাখতে পারো। এরপরে দেখো গ নম্বরের মধ্যে আমরা প্রেজেন্ট ভ্যালু পাইছি। এখানে গেলে ঘ নম্বরে এই সূত্র অনুযায়ী হচ্ছে তুমি একটা প্রেজেন্ট ভ্যালু বের করতে পারবে আর কি, ঠিক আছে? তোমরা হচ্ছে খাতার মধ্যে লিখে রাখো, ভিডিওটা পজ করে লিখে রাখতে পারবো আর কি। ধরো এটা হচ্ছে ঘ নম্বর। আচ্ছা, তাহলে এবার আমরা পরবর্তী অঙ্কতে যাই। পরবর্তী অঙ্ক কোনটা, রাজশাহী বোর্ড 2022। এখানে কি বলছে দেখো, সাধারণ বার্ষিকী কি, এখানে প্রথমে জানতে চাইলো সাধারণ বার্ষিকী কি, তারপরে জানতে চাইছে কার্যকরী সুদের হার বলতে কি বোঝাও, ঠিক আছে? তাহলে সাধারণ বার্ষিকী কি, সাধারণ বার্ষিকী আর সাধারণ বার্ষিক বৃত্তি হচ্ছে একই, যেটা একটা মানে একটা সময়কালের মধ্যে শেষে পরিশোধ করা হবে, সেটা হচ্ছে সাধারণ বার্ষিকী বা সাধারণ বার্ষিক বৃত্তি, ঠিক আছে? দেখো এখানে কি বলছে, দেখো, যে বৃত্তির নগদ প্রবাহ নির্দিষ্ট আয় পর্যন্ত প্রতি সময়কালের শেষে সংগঠিত হয় তাকে সাধারণ বার্ষিকী বা সাধারণ বার্ষিক বৃত্তি বলে, ঠিক আছে? শেষ। এরপরে কি বলতে চাইছে, কার্যকরী সুদের হার বলতে কি বোঝায়।
আচ্ছা, তোমাকে প্রথমে বলি কার্যকরী সুদের হারটা কি জিনিস। কার্যকরী সুদের হারকে আরেকটা নামে বলে প্রকৃত সুদের হার। অর্থাৎ তাহলে প্রকৃত সুদের হার কোনটা? কার্যকরী সুদের হার আর প্রকৃত সুদের হার হচ্ছে একই। দেখো, চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদকে কিন্তু প্রকৃত সুদের হার বলে নাই। চক্রবৃদ্ধি সুদের হারের মধ্যে আবার প্রকৃত সুদের হার আছে। চক্রবৃদ্ধি সুদ কি হয়? একটা নির্দিষ্ট সময় পর পর সুদ আসলের উপর আবার সুদ কাউন্ট করা হয়, ঠিক আছে? ধরো সেটা মাসিক হতে পারে বা সাপ্তাহিক হতে পারে, 6 মাস পর পর হতে পারে, 3 মাস পর পর হতে পারে, 4 মাস পর পর হতে পারে, ঠিক আছে না? তো ধরো যে হচ্ছে মাসিক একটা চক্রবৃদ্ধি কাউন্ট করা হচ্ছে, হ্যাঁ? তো তুমি সেটা কি হবে, প্রথম মাসে তোমাকে আসলের উপর একটা সুদ দিবে, ঠিক আছে? সেকেন্ড মাসে গিয়ে সুদ আসলের উপর আবার সুদ দিবে। এখন থার্ড মাসে গিয়ে কি হবে, তুমি সেকেন্ড মাস পর্যন্ত তোমার যে সুদ আসলটা ইনকাম হয়েছে তাহলে সেটার উপর সুদ কাউন্ট করা হবে। এরকম করে করে তোমার বছর শেষে কি হবে, একটা অ্যামাউন্ট আসবে না? সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে নর্মাল চক্রবৃদ্ধি। এখন সেই চক্রবৃদ্ধির ক্ষেত্রে একটা কার্যকরী সুদ আছে বা প্রকৃত সুদের হার আছে, যেটা হচ্ছে মানে এখন দেখো আমরা সুদের উপর সুদ কাউন্ট করতেছি, ঠিক আছে? তো সুদের উপর সুদ কাউন্ট করতে করতে আমরা হচ্ছে কতটুকু চলে যাচ্ছে আমাদের আমাদের প্রকৃত সুদের হার বা অরিজিনাল সুদের হার যেটা আছে সেটা কিন্তু বেড়ে যায়। আমাদের কন্ট্রাক্টে লেখা থাকে 5%, কিন্তু এই সুদের উপর সুদ হতে হতে সেটা কি হয়, সেটার রেটটা হচ্ছে আলটিমেটলি বেড়ে যায়, ঠিক আছে? প্রকৃত সুদের হার সাধারণত কমে না, এটা হচ্ছে শুধু বাড়ে, ঠিক আছে? কার্যকরী সুদের হার থেকে বাড়ে, আই মিন চক্রবৃদ্ধি সুদের হার থেকে বাড়তি থাকে হচ্ছে কার্যকরী সুদের হার। যেমন ধরো তুমি কার্যকরী সুদের হার কি, কার্যকরী সুদের হার সাপোজ তুমি চক্রবৃদ্ধি সুদের হার হচ্ছে 5%, তো তুমি যখন কার্যকরী সুদের হারটা বের করতে চাইবা বা প্রকৃত সুদের হারটা বের করতে চাইবা, তুমি দেখবা যে হচ্ছে 5.20 বা 5.30 এরকম কিছু একটা আসবে। সেটা ডিপেন্ড করে কতবার চক্রবৃদ্ধি হচ্ছে আর কয় মাস পর পর চক্রবৃদ্ধি হচ্ছে, ঠিক আছে? সেটার উপর ভিত্তি করে হচ্ছে এগুলা ডিপেন্ড করে আর কি প্রকৃত সুদের হার কত হবে, ঠিক আছে? দেখো, আর এখানে প্রকৃত সুদের হার কিন্তু খুব একটা আহামরি তফাৎ থাকে না। যেমন ধরো 5%টা তোমার 10%-এ চলে যাবে না, 5%টা 5.5%, 5.7% এরকমে 5.70% এরকমে যেতে পারে আর কি। যেটা চক্রবৃদ্ধিতে 5% আসছে সেটা 5.50 বা 5.70% এটুকুই যেতে পারে আর কি, মানে এরকম যাবে। বা মানে একদম ডবল হয়ে যাবে না কখনো, 5 থেকে 7-এ যাবে না, 8-এ যাবে না, 9-এ যাবে না, 10-এ যাবে না, ঠিক আছে? মানে হালকা একটু তফাৎ থাকবে। ওকে, আচ্ছা, তাহলে এটা গেল কি কার্যকরী সুদের হার। এবার হচ্ছে গ নম্বর দেখবো আমরা। গ নম্বর কি বলছে, 10 বছর পরে সুমন কত টাকা ডিপিএস থেকে পেয়েছিলেন। ওকে, ডিপিএস থেকে পেয়েছিলেন, ঠিক আছে? এবার হচ্ছে আমরা কি করব, উদ্দীপক পড়ব। জনাব সুমন একজন উদ্যোক্তা হওয়ার স্বপ্ন ছোটবেলা থেকে দেখছেন। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময় থেকে তিনি বার্ষিক 50,000 টাকা করে 12% হারে 10 বছর মেয়াদী একটি ডিপিএস করেন। তার স্বপ্নের ব্যবসাটি চালু করার জন্য হচ্ছে 10 লাখ টাকা প্রয়োজন। তাহলে আমাদেরকে কি বলছে, 10 বছর পরে সুমন কত টাকা পাবে। অর্থাৎ ও যদি প্রত্যেক বছর 50,000 টাকা করে জমা রাখে 12% হারে, 10 বছর পরে সে কত টাকা পাবে। তাহলে এটা কিসের অঙ্ক? অ্যানুইটির অঙ্ক। কোন ধরনের অ্যানুইটি তিনি বলছে এখানে, এটা কি শুরুতে বা শেষে কিছু বলছে? বলে নাই। তাহলে এটা কি হবে, এটা হচ্ছে সাধারণ অ্যানুইটি, ঠিক আছে? এবার আমরা অঙ্কটা দেখি। দেখো, এখানে বার্ষিক কিস্তির পরিমাণ দেওয়া আছে, উদ্দীপকেই দেওয়া আছে, ঠিক আছে? তারপর সুদের হার দেওয়া আছে, মেয়াদকালও দেওয়া আছে। এবার আমরা সিম্পলি কি করব, ফিউচার ভ্যালু অফ অ্যানুইটিটা বের করতে হবে। কারণ আমাদের অ্যানুইটি যেটা দেওয়া আছে, কারণ হচ্ছে কোয়েশ্চেনের মধ্যে আমাদেরকে বলছে হচ্ছে ও ফিউচারে কত পাবে, মানে যে টাকাগুলো জমা রাখতেছে সেগুলোর ফিউচার ভ্যালুটা কত হবে, এককাল মানে ও কত টাকা পাবে আর কি আলটিমেটলি, ঠিক আছে? সেজন্য হচ্ছে আমাদের ফিউচার ভ্যালু অফ অ্যানুইটিটা বের করতে হবে। তাহলে ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি কত হচ্ছে, 8,77,000 সামথিং। ওকে, এটাই আনসার। তারপর ঘতে কি বলছে দেখি। ঘতে বললো উদ্দীপকের আলোকে ব্যবসা আরম্ভের জন্য সুমনের বার্ষিক কত টাকা করে ডিপিএস জমানো উচিত। তুমি দেখো, ওর ব্যবসা চালু করার জন্য হচ্ছে 10 লাখ টাকা প্রয়োজন, কিন্তু
প্রতি বছর যদি 50,000 করে টাকা জমা রাখে, সে পাচ্ছে কত? সে পাচ্ছে 8,77,000 সামথিং। ও কিন্তু 10 লক্ষ টাকা পাচ্ছে না, ঠিক আছে না? তাহলে 10 লক্ষ টাকা পাওয়ার জন্য তার অ্যানুইটিটা, যে অ্যানুইটির অ্যামাউন্টটা আছে, অর্থাৎ যে এর যে অ্যামাউন্টটা আছে সেটা বাড়াতে হবে। এখন ঘ নাম্বারে জিজ্ঞেস করতে হচ্ছে এটা যেটা ও প্রতি বছর জমাবে, যেটা আমরা বলতেছি বাড়াতে হবে, ঠিক আছে? তাহলে সেটা কত হওয়া উচিত, এর মানটা কত হওয়া উচিত, এটাই হচ্ছে কোয়েশ্চেন। ওকে, আমরা সব বুঝলাম। এবার তাহলে আসো সলভিংয়ে যাই। অঙ্ক বুঝতে হবে। প্রথমে হচ্ছে তোমার কি জানতে চাইছে সেটা তোমার বোঝা লাগবে, তারপর তুমি অঙ্কতে যেতে পারবে। এমনি সূত্র দিয়ে বসাই দিলে করে দিলে হবে না, ঠিক আছে না? সেজন্য হচ্ছে তোমার প্রথমে বুঝাইলাম, দেন অঙ্কতে আনলাম। ওকে ফাইন। তাহলে দেখো এখন এখানে কি দেওয়া আছে? ফিউচার ভ্যালু দেওয়া আছে, যেটা 10 লক্ষ টাকা। আয়ের মান দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে, ঠিক আছে? আমাদের বের করতে হবে কি বলছিলাম, এর মানটা, ঠিক আছে? বা বার্ষিক বৃত্তি যেটা আছে সেটার মানটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে? এখন তুমি ফিউচার ভ্যালু অফ অ্যানুইটির সিম্পলি সূত্রটা দিয়ে তুমি করে ফেলতে পারবে। এখানে এর মানটা বের হয়ে গেল, ঠিক আছে না? তাহলে 56,984 টাকা করে ওর জমানো লাগবে। তাহলে ও 10 বছর পরে গিয়ে 10 লক্ষ টাকা পাবে, ঠিক আছে তো? তাহলে এটাই হচ্ছে অঙ্ক। তোমরা কয়েক সেকেন্ড দেখে নাও এটা ম্যাথটা, তাহলে আর ভুলবা না আর কি, ঠিক আছে? তোমরা পজ করে দেখো, আমি তো সরাই দিচ্ছি। তোমরা পজ করে নোট করো, তারপর ম্যাথটা দেখো, যাতে তোমরা আর পরবর্তীতে না ভুলো আর কি। আমরা এবার রাজশাহী বোর্ড 2022-এ যাই। প্রথমে কি বললো? প্রথম বলছে বিধি 72 কি? বিধি 72 কি? আমরা বিধি 69 পড়ছি, বিধি 72 পড়ছি, বিধি 72 পড়িনি। চলো বিধি 72টা কি দেখিনি। এটা হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে যে কোনো পরিমাণ বিনিয়োগকৃত অর্থ কত বছর বা কত % সুদে দ্বিগুণ হবে সেটা বের করার নিয়ম হচ্ছে 72 বিধি, ঠিক আছে তো? 69 বিধিতে আমরা কি পড়ছিলাম? 69 বিধিতে পড়ছিলাম যে হচ্ছে অর্ধবার্ষিকের ক্ষেত্রে, মানে চক্রবৃদ্ধি যদি অর্ধবার্ষিক হয় তাহলে কত % সুদে বা কত বছরে, হ্যাঁ, বিনিয়োগকৃত অর্থ দ্বিগুণ হবে। কিন্তু 72-এ কি বললো? বলছে হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধি। এখানে দেখো এটা হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধি, আর 69-এর ক্ষেত্রে কি বলছিল? অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি। এটা হচ্ছে মূলত তফাৎ, ঠিক আছে? এখন কি বললো? অর্থের সময়মূল্য কেন পছন্দনীয় সেটা আমরা আগেই পড়ছিলাম। কারণ হচ্ছে বিনিয়োগের ক্ষেত্রে এটা, মানে কোন ক্ষেত্রে বিনিয়োগ করা হবে বা কোন প্রকল্পে বিনিয়োগ করা হবে সেটা আমরা বুঝতে পারি কিসের মাধ্যমে? অর্থের সময়মূল্যের মাধ্যমে। সো এটাতে আমি আর যাচ্ছি না। এবার আসো গতে। জনাব সেলিম রূপালী ব্যাংক থেকে 5 বছর পর কত টাকা পাবেন? ওকে, তাইলে এখানে কি বের করতে বলছে আমাদেরকে? ফিউচার ভ্যালুটা বের করতে বললো, ঠিক আছে? ওকে, আমরা কোয়েশ্চেন বুঝলাম, এবার আমরা উদ্দীপক বুঝবো, সিচুয়েশন বুঝবো, ঠিক আছে? ওকে, জনাব সেলিম অবসর গ্রহণের পর 8 লক্ষ টাকা পান। তিনি উক্ত অর্থ 5 বছরের জন্য ব্যাংকে জমা রাখতে চান। তার কাছে দুটি বিকল্প রয়েছে। একটা হচ্ছে সোনালী ব্যাংক 12% সরল সুদে, 12% সরল সুদ, আর রূপালী ব্যাংক হচ্ছে 10% চক্রবৃদ্ধি সুদ প্রদান করতে আগ্রহী। ব্যাংক ছাড়াও এলিকো বীমা কোম্পানি 5 বছর শেষে 12 লক্ষ টাকা প্রাপ্তির একটি বিকল্প প্রস্তাব তার কাছে রয়েছে, ঠিক আছে? তাহলে আমাদের ম্যাথের জন্য প্রয়োজনীয় অংশ কতটুক? এখান থেকে একটুক, ঠিক আছে না? তাহলে ফিউচার ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে। কি কি দেওয়া আছে? প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে, এরপর হচ্ছে রূপালী ব্যাংকের চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে? রূপালী ব্যাংকের আয়ের মানও দেওয়া আছে, ইন্টারেস্ট রেটও দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আমরা ওই ফিউচার ভ্যালু ইজ ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 + i⁴n দিয়ে করে ফেলতে পারবো। দেখো হয়ে গেছে। এটা হচ্ছে সব থেকে ইজি ফর্মুলা, আর হয়ে গেল, ইজিভাবেই হয়ে গেল, ঠিক আছে? এত টাকা পেয়ে যাবে, ঠিক আছে? এবার আসো ঘ নম্বরে। ঘ নম্বরে কি বলছে? উদ্দীপকের কোন বিকল্পটি জনাব সেলিমের গ্রহণ করা উচিত? এখন দেখো ওর কাছে হচ্ছে মূলত 3টা প্রকল্প আছে।
একটা হচ্ছে সোনালী ব্যাংকে রাখতে পারবে, একটা হচ্ছে রূপালী ব্যাংকে রাখতে পারবে, একটা হচ্ছে বিমা বিমা কোম্পানির তরফ থেকে একটা প্রকল্প ও মানে অফার পাইলো আর কি। ঠিক আছে, তাহলে এখন এখানে কোনটাতে ও বিনিয়োগ করবে বা টাকাটা জমাবে কোথায়? ঠিক আছে, এখন তুমি যদি এই সিচুয়েশনে থাকতা তাহলে তুমি কি করতা? যেটা থেকে তুমি বেশি টাকা পাচ্ছ অবভিয়াসলি তুমি সেটাতেই ইনভেস্ট করবা, সিম্পল হিসাব। ঠিক আছে, তাহলে আমাদেরকে এখন কি করতে হবে? এখন হচ্ছে সোনালী ব্যাংকের 12% সরল সুদে ও কত টাকা পাচ্ছে ফিউচারে, অর্থাৎ ফিউচার ভ্যালুটা বের করতে হবে। এরপরে আমাদের দিনটার কি করতে হবে, মানে কম্প্যারিজন করা লাগবে আর কি। ঠিক আছে, এখন দেখো এখানে কি বলছে, বিমা এলিকো বিমা কোম্পানি 5 বছর শেষে 12 লক্ষ টাকা প্রাপ্তির একটা বিকল্প প্রস্তাব রয়েছে। এখানে কিন্তু ফিউচার ভ্যালু দেওয়া আছে আগে থেকে। ঠিক আছে, এটা হচ্ছে 5 বছর শেষে ও পাবে, বিমা কোম্পানিতে যদি জমা রাখে তাহলে 5 বছর শেষে ও 12 লক্ষ টাকা পাবে। তাহলে এটা কি হলো? ফিউচার ভ্যালু। ঠিক আছে, তাহলে এটার ফিউচার ভ্যালু বের করতে হচ্ছে না। আমাদের রূপালী ব্যাংকের ফিউচার ভ্যালু আমরা গতে পাইছি। এবার আমরা সোনালী ব্যাংকের 12% সরল সুদে ফিউচার ভ্যালুটা কত হয় আমরা শুধু সেটা বের করবো, দেন হচ্ছে আমরা কম্প্যারিজন করবো, দেন যেটাতে বেশি আমরা সেটাতে ইনভেস্ট করবো। দেখি এবার গতে দেখো, গতে কি করলো, সোনালী ব্যাংকের এগুলো দেওয়া আছে। ঠিক আছে, উদ্দীপকের মধ্যে এগুলো দেওয়া আছে, দেন ফিউচার ভ্যালুটা বের করলো। সরল সুদের সূত্র হচ্ছে এটা, প্রেজেন্ট ভ্যালু ইন্টু এন ইন্টু আই। ঠিক আছে, এখানে কি, এখানে হচ্ছে এটা চক্রবৃদ্ধি না। ঠিক আছে, এটা গোলায় ফেলিও না, চক্রবৃদ্ধি আর সরল সুদ। ঠিক আছে, তাহলে এখান থেকে ফিউচার ভ্যালুটা আমরা বের করলাম, কত আসছে? 12,80,000 টাকা। ঠিক আছে, তাহলে আমরা গতে কত পেলাম, অর্থাৎ রূপালী ব্যাংকে পাইলাম 12,88,000, এরপরে সোনালী ব্যাংক দিল 12,80,000, এরপরে বিমা কোম্পানি দিচ্ছে 12 লক্ষ। তাহলে বিমা কোম্পানি প্রথমেই বাদ, যেহেতু ওর অ্যামাউন্ট অনেক কম। ঠিক আছে, তাহলে এই দুইটার মধ্যে কোনটা বেশি দিচ্ছে? অবভিয়াসলি কোনটা, এই যে রূপালী ব্যাংক 12,88,000 সামথিং দিচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা রূপালী ব্যাংকটাকে অ্যাকসেপ্ট করব। ওকে ওকে, তাহলে এটা সিম্পল অঙ্ক, এটা আশা করি এত বেশি দেখা লাগবে না আর কি, পারবা তোমরা। এবার আসো দিনাজপুর বোর্ড 2022। বাট্টাকরণ কি? বাট্টাকরণ হচ্ছে ডিসকাউন্ট বলা হয়, ইংলিশে বলা হয় ডিসকাউন্ট। অর্থাৎ ফিউচারে প্রাপ্ত টাকাটাকে ফিউচার ভ্যালুটাকে বর্তমান মূল্যে প্রকাশ করার পদ্ধতিটাই হচ্ছে বাট্টাকরণ। কি বলছে দেখি, ভবিষ্যতে প্রাপ্য অর্থের বর্তমান নির্ণয়ের কৌশলে হচ্ছে বাট্টাকরণ। ঠিক আছে, আর এটা যদি 2 মার্কের জন্য আসে, সাপোজ যে 2 মার্কসের জন্য আসলো তোমার, এটা তো এখন 1 মার্কের জন্য দিল। ঠিক আছে না, মাঝে মধ্যে স্যারে কি করে ছোট ছোট কোয়েশ্চেন 2 মার্কসের জন্য দিয়ে দেয়, তখন তোমার টেকনিক খাটাতে হবে কিভাবে করলে তুমি ফুল মার্কস পাবা। তুমি এক লাইন লিখলে কিন্তু তুমি ফুল মার্কস পাবা না। তখন তুমি কি করবা আমি বলি, তখন তুমি কি করবা, সুন্দর করে প্রেজেন্ট ভ্যালু ইজ ইকুয়াল টু ফিউচার ভ্যালু 1 প্লাস আই টু দি পাওয়ার এন, সূত্রটা দিয়ে দিবা। সূত্র দিয়ে এগুলো কোনটা কি প্রকাশ করে সেগুলো তুমি লিখে দিবা। অর্থাৎ পিভি মানে প্রেজেন্ট ভ্যালু, এফবি মানে ফিউচার ভ্যালু, আই মানে ইন্টারেস্ট রেট, এন দিয়ে হচ্ছে সময় বোঝাই। ঠিক আছে, একটু কি দিয়ে দিবা। দেন আসো খ নম্বরে কি বললো, চক্রবৃদ্ধির সংখ্যা বাড়লে কার্যকরী সুদের হারের উপর কি প্রভাব পড়বে? অবভিয়াসলি চক্রবৃদ্ধি বাড়লে কার্যকরী সুদের হার বাড়বে। কেন? কারণ হচ্ছে চক্রবৃদ্ধি যত বাড়বে প্রকৃত সুদটা বাড়বে, প্রকৃত সুদ যত বাড়বে প্রকৃত সুদের হারও বাড়বে। প্রকৃত সুদ কখন বাড়বে? যখন প্রকৃত সুদের হার বাড়বে, কিন্তু চক্রবৃদ্ধি সুদ হচ্ছে সেম অ্যামাউন্টই থাকবে। ঠিক আছে, কিন্তু প্রকৃত সুদটা হচ্ছে আমাদের বেড়ে যাবে। এটাই হচ্ছে মূল কনসেপ্ট। দেখো এখানে কি লিখছে, চক্রবৃদ্ধির সংখ্যা বাড়লে কার্যকরী সুদের উপর ইতিবাচক প্রভাব পড়ে। প্রকৃতপক্ষে যে হারে সুদ অর্জিত হয় তাই কার্যকরী সুদের হার বলে। ওকে, এটি মূলত চক্রবৃদ্ধিকরণের সাথে জড়িত, ফলে চক্রবৃদ্ধি সংখ্যা বাড়লে কার্যকরী সুদের হার বেড়ে যায়। আমরা চক্রবৃদ্ধি, ওকে, এটা হচ্ছে আমি যেটা বললাম সেটা। ঠিক আছে, ওকে, পারবা ইনশাল্লাহ। তারপর আসো গ নম্বরে যাই। উদ্দীপকে জনাব আল আমিন বছরের শুরুতে কিস্তি প্রদান করলে বাৎসরিক কিস্তির পরিমাণ কত হবে নির্ণয় করো। তাহলে কি বলছে,
জনাব আলামিন বছরের শুরুতে যদি কিস্তিটা প্রদান করে, ও নিশ্চয়ই একটা কিস্তি প্রদান করতেছে, উদ্দীপকের মধ্যে হয়তো বলা আছে, আমরা এখনো পড়ি নাই, এটা বলা থাকবে, নাহলে তো কোয়েশ্চেনের মধ্যে আসবে না, ঠিক আছে না? যদি বলতেছে কি বছরের শুরুতে কিস্তি প্রদান করলে বাৎসরিক কিস্তির পরিমাণ কত হবে, ঠিক আছে? এবার আমরা উদ্দীপক করব। জনাব আলামিনের জুস প্রস্তুতকরণ ব্যবসায়ের জন্য 20 লক্ষ টাকা প্রয়োজন। তিনি নিজস্ব তহবিল থেকে 13 লক্ষ টাকা এবং অবশিষ্ট অর্থ কর্মসংস্থান ব্যাংক থেকে 11% সুদের হারে 3 বছরের জন্য ঋণ গ্রহণ করার সিদ্ধান্ত নেন, ঠিক আছে? কর্মসংস্থান ব্যাংক প্রতি বছর শুরুতে অথবা শেষে কিস্তি নিয়ে থাকে। এখন জনাব আলামিন কোন উপায়ে কিস্তি প্রদান করবেন তা নিয়ে চিন্তিত। উল্লেখ্য তিনি বছর শেষে কিস্তির পরিমাণ এত টাকা। বছর শেষে হচ্ছে কিস্তির পরিমাণ কত? 2,86,000 এত টাকা, ঠিক আছে? আমাদেরকে কি বলছে? যদি বছরের শুরুতে কিস্তি প্রদান করে তাহলে আমাদেরকে কিস্তির পরিমাণটা কত হবে। এটা সিম্পলি কিসের অঙ্ক বলো তো, তোমরা গ্যাস করতে পারবা? গ্যাস করতে পারছো? এটা হচ্ছে এনইটির অঙ্ক। কারণ হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ও কি করতেছে, ও ঋণটা পরিশোধ করবে। এখন ঋণ পরিশোধের উপায় হচ্ছে দুইটা, একটা হচ্ছে শুরুতে, একটা হচ্ছে শেষে, ঠিক আছে? সিম্পল হিসাব। এবার আসো, এখন আমাদেরকে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটির সূত্রটা দেখতে হবে, কারণ হচ্ছে আমাদেরকে প্রেজেন্ট ভ্যালুটা দেয়া আছে আর কি, ঠিক আছে না? দেখো প্রেজেন্ট ভ্যালু কত, প্রেজেন্ট ভ্যালু কীভাবে বের করলাম? আমাদের 20 লক্ষ টাকা প্রয়োজন, 13 লক্ষ টাকা ও নিজে থেকে দিছে, ঠিক আছে? আর অবশিষ্ট অর্থাৎ কি 20 লক্ষ থেকে 13 লক্ষ টাকা যদি বাদ দেয় তাহলে 7 লক্ষ টাকা হচ্ছে ও ঋণ নিছে, যেটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। সেজন্য হচ্ছে আমাদেরকে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি দিয়ে করতে হবে, ঠিক আছে? দেখো এখন প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি ডিউ মানে কি? অগ্রিম অর্থ কি? বছরের শুরুতে যদি প্রদান করে তাহলে সূত্র হচ্ছে এটা, ওকে? তারপর তুমি এখান থেকে সিম্পলি ক্যালকুলেট করে এর মানটা বের করলা, 2,58,000 সামথিং আসলো, ঠিক আছে? যদি শেষে দেয় তাহলে হচ্ছে 2,86,000, আর যদি শুরুতে দেয় তাহলে 2,88,000, ঠিক আছে না? 2,58,000, ওকে? ওকে ফাইন। তাহলে গ নাম্বার কোয়েশন সলভড। এবার ঘ নাম্বারে কি জানতে চাইছে দেখি। জনাব আলামিন প্রতি বছর শেষে কিস্তি পরিশোধ করলে পরিশোধিত সুদের পরিমাণ ক্রমান্বয়ে হ্রাস পাবে। ঋণ পরিশোধ সূচি প্রস্তুতির ভিত্তিতে মতামত দাও। তাহলে এবার আসো, আমরা সূচি প্রস্তুত করতে হবে, ঠিক আছে? এখন দাঁড়ো, সূচি প্রস্তুত করতে হবে আমাদেরকে। কিসের উপর প্রস্তুত করতে হবে দেখো, আরেকবার পড়ো কোয়েশ্চেনটা। জনাব আলামিন প্রতি বছর শেষে ঋণের কিস্তি পরিশোধ করলে পরিশোধিত সুদের পরিমাণ ক্রমান্বয়ে হ্রাস পাবে। অর্থাৎ কি, প্রত্যেক বছর সুদের পরিমাণ যেটা থাকবে, প্রথম বছর যে সুদটা পরিশোধ করবে, সেকেন্ড বছর এর থেকে কম পরিমাণ সুদটা ও পরিশোধ করবে, ঠিক আছে? তো এটাই তো নিয়ম। এটা নিয়ম না, মানে এটা হচ্ছে ম্যাথমেটিক্যালি করলে তুমি দেখবা। ধরো আসো তোমাকে দেখাই, সূচিটাই দেখাই। দেখো প্রথম বছর, আচ্ছা সূচিটা তো আমরা প্রথমে বুঝলাম, গত একটা ম্যাথের বুঝলাম, ঠিক আছে? এবার জাস্ট আমি ম্যাথটা বুঝাই দিই তোমাকে, আর ডিটেলসে বুঝাচ্ছি না, ওইটার মতো করে আর কি। ওইখানে তো ডিটেলসে বুঝাইলাম, এবার হচ্ছে একটু শর্টকাটে বুঝাই, ঠিক আছে? এখানে কি বললো, বছরের শুরুতে ঋণের পরিমাণ কত? 7 লক্ষ টাকা। দেন কিস্তির পরিমাণ হচ্ছে এত, 2,86,885। এখন কিস্তির পরিমাণ কোথেকে পাবো তুমি? কিস্তির পরিমাণ দেখো, এখন বলছে হচ্ছে এই দেখো, বছর শেষে কিস্তির পরিমাণ হচ্ছে 2,86,885 টাকা। তাহলে কিস্তির পরিমাণ দেওয়া আছে, ঠিক আছে? এই যে কিস্তির পরিমাণটা আসছে ওইখান থেকে, উদ্দীপক থেকে আসছে। এখন সুদের পরিমাণ কিভাবে বের করবে বলছি, যেটা বছরের শুরুতে থাকবে সেটাকে সুদের হাত দিয়ে গুণ করলে সুদের পরিমাণটা বের হয়ে যাবে। সুদের পরিমাণ বের হইলো, আসলের পরিমাণ বের হইলো। আসলের পরিমাণ কিভাবে বের হবে? কিস্তি থেকে সুদের পরিমাণ বাদ দিলে আসলের পরিমাণ বের হয়ে যাবে, ঠিক আছে? এরপর হচ্ছে বছর শেষে ঋণের পরিমাণ। এভাবে তুমি 3 বছরেরটা করলা। দেখো 3 বছরের মধ্যে প্রথম বছর কিস্তি এত ছিল, সেকেন্ড বছরে এত ছিল, থার্ড বছরে এত ছিল। কারণ হচ্ছে এটা হচ্ছে অ্যানুইটি, ঠিক আছে না? অর্থাৎ প্রত্যেক বছর
সেম থাকবে। এখন প্রথম বছর সুদের পরিমাণটা দেখো ৭৭,০০০ ছিল, ঠিক আছে। এরপরে কত হয়েছে? ৫৩,০০০। এরপর হয়েছে ২৮,০০০। তাহলে কি কথা ঠিক আছে? ও যেটা বলছে সেটা কি কথা কি ঠিক আছে? মানে ওই প্রশ্নের মধ্যে যে উক্তিটা করছে আর কি, এই যে পরিশোধিত সুদের পরিমাণ ক্রমান্বয়ে হ্রাস পাবে, এটাই তো করছিল না কোয়েশ্চেনের মধ্যে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হয়েছে। এখন যদি বলে তোমাকে এটা কেন হয়েছে সেটাও একটু ব্যাখ্যা করে দিতে বলে, তাহলে তুমি কিভাবে ব্যাখ্যা করবা? ব্যাখ্যা করবা যে হচ্ছে প্রত্যেক বছরের শুরুতে ঋণের পরিমাণটা কমতে থাকছে, বিধায় সুদের পরিমাণটাও কমতে থাকছে। সিম্পল হিসাব, ঠিক আছে। যেহেতু সুদ কাউন্ট করা হয় বছরের শুরুতে কত ঋণ আছে সেটার সাথে কি সুদের হার গুণ করে সুদের পরিমাণটা নির্ণয় করা হচ্ছে, ঠিক আছে না? তাহলে এটা এটা কিসের উপর ডিপেন্ড করবে? এটার উপরে ডিপেন্ড করতেছে। তাহলে এটা কমলে এটা কমবে, সুদ কমবে, আর যদি এটা বাড়ে তাহলে সুদও বাড়বে। সিম্পল। দেখো তোমরা এখন